আচ্ছা, শুভ সন্ধ্যা। আমি লাইভে এসে গেছি। আমি কিন্তু কমেন্ট সেকশনটা খুব ভালো মতো প্রতিদিন দেখতে পাই না, তার জন্য কিন্তু আমি আমার লাইভ চলাকালীন আমি কাউকে প্রত্যেকের কমেন্টের অ্যান্সারও দিতে পারি না। এর জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি দেখতে পেলাম এইমাত্র অনিন্দিতা মুখার্জি বলছেন হাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং অনিন্দিতা মুখার্জি। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু প্রথমে জানিয়ে দেবেন যে আমি প্রপারলি অডিবল ভিজিবল কিনা, কারণ আমি তো ঠিক ভিজিবলটা বোঝা যাচ্ছে কিন্তু অডিবল কিনা, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা কথাটা, এটা একটুখানি আমাকে কনফার্মেশন দেবেন প্লিজ। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন। শম্পা মণ্ডল, হাই দিদি, এসে গেছি। থ্যাংক ইউ শম্পা মণ্ডলকে বলছি। অল ক্লিয়ার বলেছে অনিন্দিতা মুখার্জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শোনাও যাচ্ছে আর দেখা তো অবশ্যই যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটুখানি 1-2 মিনিট দাঁড়িয়ে যাই, একটু জয়েনিংটা আমি দেখে যাই, আর কয়েকজন জয়েন করে যান, তারপরে আমি শুরু করে দেব। হ্যাঁ, শম্পা মণ্ডল বলছেন শোনা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, কারণ কি আমি দেরি করব না, এই কারণে শীতকাল, শীতের রাত, দেরি করলে সবার ঘুম পেয়ে যাবে, ঘুমিয়ে পড়বে সবাই, আর কষ্টও হবে, তারপরে ভয় পেয়ে গেলে আবার মুশকিল। হ্যাঁ, শীতের রাতে আবার ভয় লাগতে পারে, যার জন্য আমি তাড়াতাড়ি কিন্তু শুরুও করছি। এখন 10টার আগে, অন্যদিন 10টায় করতাম, এখন আমি 9:30তেই আসছি আর কি। যাই হোক, আমি তাহলে শুরুটা করে দেব, ঠিক আছে? তারপরে তো আস্তে আস্তে আছেই, রেকর্ডিংয়ের অপশান তো আছেই, পরে সবাই শুনবেন, তারপরে তাদের মতামত জানাবেন। আমি অবশ্যই সকলের মতামতের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে আপনাদের কেমন লাগলো ঘটনাগুলো, কারণ আপনাদের দেওয়া ঘটনাই কিন্তু আমি আপনাদেরকে শোনাই। কিন্তু শুধুমাত্র আমি একটু যখন বলি তাতে হয়তো আপনাদের শুনতে ভালো লাগে, এই আর কি। তা আপনাদের শুনতে যাতে ভালো লাগে সেই জন্যই তো এই অনুষ্ঠানটা করা। তাই যদি আপনারা মতামত জানান যে ভালো লেগেছে, অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে, নেক্সট লাইভে আসতেও ইচ্ছা করে, ঠিক আছে? আচ্ছা, অনিন্দিতা মুখার্জি তো তার কাজ করে চলেছে যে সবাইকে ইনভাইট করছেন, ঠিক আছে, আপনি থ্যাংক ইউ এর জন্য, আপনি সবাইকে ইনভাইট করুন। আমি ততক্ষণে 1-2 মিনিট তো দাঁড়িয়েই গেলাম, আমি এবার শুরু করছি, তারপরে আস্তে আস্তে সকলে জয়েন করুন, দেখা যাক, তার সবার সঙ্গে তো আস্তে আস্তে দেখা হবেই। আচ্ছা, কারণ পরে আপনারা বলেন যে আরো ঘটনা বলুন, আরো ঘটনা বলুন, তখন দেখা যায় কি সময় আর থাকে না, আমি আর ঘটনা বলতে পারি না, যার জন্য আমি কিন্তু শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আমি আগের লাইভে বলেছিলাম যে আমি একটা জিনের ঘটনা বলবো, যেটা আগের লাইভে বলতে পারিনি, দেরি হয়ে গেছিল, সেটা আমি আজকে অবশ্যই বলবো। কিন্তু তার আগে আমি একটা এমন ঘটনা বলবো যে ঘটনাটা আমার কাছে না বেশ অদ্ভুত লেগেছিল। ঘটনাটা কিন্তু খুব নতুনও নয়, আবার যে একেবারে খুব পুরনো, অর্থাৎ 50-60 বছর এরকমও নয়, কিন্তু মোটামুটি একটা মাঝামাঝি 20-22 বছর আগের ঘটনা হবে। কারণ যিনি ঘটনাটা বলেছেন তিনি কিন্তু এখনো তার যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তিনি এখনো আছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব একটা যে একটা ভীষণ পুরনো ঘটনা তা কিন্তু নয়। আমি সেই ঘটনাটা দিয়ে শুরু করব, তারপরে আমি আস্তে আস্তে জিনের ঘটনা বলবো, তারপরে আমি আরো অন্য ঘটনা বলবো, ঠিক আছে? এবার আমি তাহলে শুরু করছি। আজকে কিন্তু প্রত্যেক দিন আমি যেমন একটা করে ঠাকুরের, ঈশ্বরের ঘটনা বলে শুরু করি, আজকে আমি সেটা করছি না। এই ঈশ্বরের ঘটনা আমি তুলে রাখছি আমার নেক্সট লাইভের জন্য, সেই লাইভে আমি বলবো। আজকে আমি যে ঘটনাগুলো জমে আছে অনেকগুলো আমার কাছে, সেগুলো একটু একটু করে ক্লিয়ার করতে চাইছি, ঠিক আছে? তাহলে আপনারাই রাগ করবেন, আপনারাই বলবেন যে ঘটনাগুলোকে দিচ্ছি আপনি বলছেন না, সেই কারণে আমি আজকে বলছি। আচ্ছা, প্রথম যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন
তিনি কিন্তু দিনহাটার বাসিন্দা, ঠিক আছে। অনেকদিন আগেই তিনি ঘটনাটা, যেহেতু আগে বললাম 22-23 বছর আগের ঘটনা এটা, তখন উনি দিনহাটাতেই থাকতেন, এখনও উনি দিনহাটাতেই আছেন, কিন্তু ইদানিংকালে মাঝখানে উনি মানে কলকাতাতে এসেছিলেন। সেই সূত্রপাতেই আমার সঙ্গে তার কথা হয়েছিল, বা তিনি আমাকে বলবেন বলেছিলেন, এবং তিনি আমাকে জানিয়েওছেন ঘটনাটা। নামটা আমি একদম ডাইরেক্ট তার নাম বলছি না, শুধু আমি বলছি ধরে নিই, মানে যার নামটা, আমি তার নামটা বলছি না, আমি শুধু বলছি মানে যিনি বলেছেন সমরেশ বাবু, তার শালার এক বন্ধুর ঘটনা, ঠিক আছে। তার শালার এক বন্ধুর ঘটনা। এই সমরেশ বাবু এবং তার শালা ন্যাচারালি তার মানে বোনের বিয়ে দিয়েছেন, দিনহাটাতেই বিয়ে হয়েছিল, ওনার শ্বশুরবাড়ি দিনহাটাতেই। তা একটা সময় কি হয়েছিল, ওনার শালার এক বন্ধু, মানে কর্মসূত্রে বন্ধুত্ব হয়েছিল আর কি ওই সমরেশ বাবুর শালার। সেই বন্ধু কর্মসূত্রে তিনি কলকাতা থেকে ট্রান্সফার হয়ে থাকতে, মানে কর্মসূত্রে থাকতে হয়েছিল ওই দিনহাটার একটা, মানে শহরও বলা যায় না, আবার গ্রামও বলা যায় না, কিন্তু হ্যাঁ এক কথায় গ্রামই বলতে হয়, মফস্বল এলাকা তো অবশ্যই। আর তৎকালীন আজ থেকে 22-24 বছর আগে তখন তো আরও ওই জায়গাটা একটা মানে কি বলবো, একটা গ্রামের পরিবেশই ছিল বলা যেতে পারে। তখন এতটা, এখন ওই জায়গাটার নাম বললে সবাই চিনতে পারবে, ভীষণ পপুলার সব জায়গাগুলো, ওখানকার জায়গার নাম বললে আপনারা বুঝবেন যে এখন হয়তো ওটাকে অনেক উন্নত হয়ে গেছে জায়গাটা, আপনারা বললেন বাবা এরকম জায়গা, কিন্তু হ্যাঁ আজ থেকে 24-25 বছর আগে কিন্তু ওই জায়গাটা ওরকম ছিল না। আর সেই দিনহাটার ওই অঞ্চলটাতে এই যার কথা আমি বললাম সমরেশবাবু, তার শালার বন্ধু কর্মসূত্রে ওখানে গেছিলেন, গিয়ে ওনার শালার সঙ্গেই বন্ধুত্ব হয়েছিল, কারণ চাকরিটা ওনার শালা এবং উনি একই জায়গায় কোনো কারণে করতেন আর কি, সেই সূত্রে ওনার সঙ্গে বন্ধুত্ব। তা প্রথমে কি হতো, যখন প্রথম উনি ট্রান্সফার হয়ে ওখানে যান, তখন রীতা ঘোষ বলছেন গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং রীতা ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে মানে সমরেশবাবুর শালার যে বন্ধু, সেই ভদ্রলোক, আমি একটা নাম না বললে বারবার বলতে হবে সমরেশবাবুর শালার বন্ধু, আমি ধরে নিচ্ছি সমরেশবাবুর শালার নাম হলো প্রবালবাবু, ধরে নিলাম, কারণ তার নাম বলতে আমাকে বারণ করা হয়েছে, আমি ধরে নিলাম প্রবালবাবু, কারণ কি আমার বলতে সুবিধা হবে ঘটনাটা, নাহলে বারবার বলতে হবে সমরেশবাবুর শালার বন্ধু, এরকম বলতে হবে। ওই প্রবালবাবু থাকতেন হচ্ছে কলকাতায়, তারপরে যখন উনি কর্মসূত্রে ট্রান্সফার হয়ে ওখানে যান, তখনই এই সমরেশবাবু শালার সঙ্গে আলাপ হয়। যাই হোক, প্রথমে থাকবেন কোথায়, রেগুলার যাতায়াত করা যায় না দিনহাটা থেকে, সেই জন্য উনি একটা মেসে, উনি বিবাহিত ছিলেন, ওনার একটা বাচ্চাও ছিল, উনি একটা মেসে থাকার ব্যবস্থা মানে মোটামুটি টেম্পোরারিভাবে করে দিয়েছিলেন এই সমরেশবাবুর শাল। তা যাই হোক, কিছুদিন থাকতে থাকতে এই প্রবালবাবু, একটা তো অসুবিধা হয় বটেই না, তার সংসার কলকাতায়, তার স্ত্রী, তার বাচ্চা, বা তার ছোট একটা ছেলে, তার বাবা ছিলেন না, সম্ভবত মা ছিলেন, তারা সব কলকাতায় ছিল, কিংবা হয়তো মা ছিলেন না, বাবা ছিলেন না, মানে হোয়াট এভার একটা কিছু, মানে তার একজন ছিলেন আর কি, আরও সব ভাইটাইরা ছিল, সবাই কলকাতায়, আর উনি একা ওখানে। এই ছুটি ছাটা পেলে মাসে আধবার এখানে আসতেন কলকাতায়, আর একটু বড় ছুটি পেলে আসতেন, কিন্তু ভালো লাগতো না। আর ওনার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে কলকাতা থেকে ওখানে বারবার নিয়ে গিয়ে রাখাও তো মুশকিল, কারণ কি ওখানে তো একটা মেসে উনি থাকতেন, আরও অনেকের সঙ্গে থাকতেন। আমাকে সমরেশবাবু বলেছেন এখনকার মতো কিন্তু এত ইজিলি মানে অ্যাভেলেবেল ছিল না বাড়ি পাওয়া, একটা ফ্ল্যাট নিয়ে নিলাম থাকলাম, এরকম কিন্তু অত অ্যাভেলেবেল ছিল না, বিশেষত কি ওই জায়গা মানে ওরকম দিন হাঁটার মতো একটা প্রত্যন্ত মফস্বল বা গ্রাম্য এরিয়াতে থাকার জায়গা ছিল না, থাকতো না। তা একটা মেস টাইপের ছিল, সেখানেই যারা আসতেন টাসতেন ওই সরকারি চাকরিজীবীদের জন্য একটা করা ছিল, সেখানে উনি কিছুদিন ছিলেন। তা এইরকমভাবে থাকার পর একটা সময় ওনার একটু অসুবিধা হচ্ছিল ফ্যামিলিকে কলকাতায় রেখে, তখন উনি এই যে
মানে সমরেশবাবুর শালাকে বলেন যে দেখো না, যদি একটা থাকার ব্যবস্থা এখানে আমায় করে দিতে পারো তাহলে আমি এখানে একটু থাকতে পারি, তাহলে একটু দেখো না, তাহলে আমি আমার স্ত্রীকে আর বাচ্চাকেও নিয়ে আসবো, দরকার হয় মানে ওনার মা বা বাবাকেও একজন তাকেও নিয়ে আসবো, এরকম বলেছেন। তখন সমরেশবাবুর শালা বলছেন দাঁড়াও দেখছি, কারণ আমি যেটা আগেই বললাম এতটা ইজিলি অ্যাভেলেবেল ছিল না একটা ঘর দেখে দেওয়া তখনকার দিনে। যার যার বাড়ি থাকতো সেই সব বাড়িতে কিন্তু ওইভাবে একটা কোনো চাকরিজীবীকে একা বা তার ফ্যামিলি নিয়ে হট করে ভাড়া দেওয়ার মতো বন্দোবস্ত ছিল না, অসুবিধা ছিল একটা। তা যাই হোক, এই শালাবাবু কি করেছেন, ঠিক আছে দেখছি বলে খোঁজ খবর লাগিয়েছেন। খোঁজ খবর করতে করতে যেখানটা ওনার মানে এই মেসে উনি থাকতেন, মানে সমরেশবাবুর বাড়ি, তার থেকে একটু দূরে, খানিকটা দূরে আরেকটু ভেতরে ইন্টেরিয়ারে একটা জায়গা, একটা বাড়ির খবর ওনাকে একজন দিল যে হ্যাঁ আপনি আপনার বন্ধুকে বলতে পারেন ওনাকে নিয়ে আসুন, এরকম একটা বাড়ি আছে, একটু দেখে যেতে পারে। কিন্তু বাড়িটায় দোতলা বাড়ি, দোতলাটা পুরো বন্ধ আছে, মানে যাদের বাড়ি তারা থাকেন না, কেউ নেই, সেই জন্য সবই তারা তালা বন্ধ। আর ওই মালিকরা তারাও কলকাতায় থাকেন, তারা কেউ এখানে আসেন না এখন। তা যিনি মানে ওই বাড়ির মালিক তিনি বলেছেন একতলায় কোনো ভাড়া দেবেন, আর যে এতদিন একতলাটা দেখাশোনা করতো তিনি ওনাদের বাড়ির অনেক পুরনো একজন মানে মেড ছিলেন আর কি, তিনি ওই একতলাটাতে দেখাশোনা করতেন, পাশেই তার বাড়ি ছিল, মাঝে মাঝে একটু ঝাড়পোছ করতেন, খুলতেন, নালে একটা পুরো বাড়ি হয়ে যায় এরকম। তা তখন ওনাকে বলেছে, শালাবাবুকে বলেছে ওই ভদ্রলোক, ঠিক আছে তুমি নিয়ে এসো ওনাকে, যিনি থাকবেন আগে বাড়িটা দেখে তো যান, তারপর যদি পছন্দ হয় থাকবেন, ভাড়া নেবেন। বাড়িটা কিন্তু বেশ বড় ছিল, মানে তা যাই হোক শালাবাবু ওনাকে বলার পর আগে উনি গেছেন দেখতে, একদিনকে রবিবার দেখে নিয়ে গেছে, চলো দেখবে, চলো তুমি যদি থাকতে চাও তো থাকতে পারো, কিন্তু একতলাটা আনকন্ডিশন, দোতলায় কিন্তু যাবে না, বা দোতলাটা দেওয়াও হবে না, ভাড়া বাড়িওয়ালা রেখে দিয়েছে। ঠিক আছে বলছে, আমি থাকলে আমার বাচ্চা খুব বেশি হলো, আমার বাবাকে আমি নিয়ে আসবো, তা ঠিক আছে অসুবিধা নেই, আমার চলে যাবে। তা গিয়ে দেখেছে বাড়িটা অবশ্যই পুরনো ছিল, কিন্তু অযত্নে যা হয়, লোকজন নেই, থাকে না কেউ, একটু অযত্নে বাড়িটা একটু মানে পুরো টাইপের হয়ে গেছে। আর যিনি কেয়ারটেকার ঠিক বলবো না, উনি হচ্ছেন ওই বাড়িরই যিনি আসল মালিক ছিলেন, বা যারা ছিলেন তাদের দেখাশোনা করতেন অনেক দিনের পুরনো মেড। তার নাম ছিল হারান বাবু, মানে হারান কাকা সবাই বলতো পাড়ায়, বয়স্ক, তিনি খুব বয়স হয়ে গেছে তার বাড়িটাও পাশে। ও মাঝে মাঝে গিয়ে বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তালা খুলতো, একটু ঝাটপাট দিত, আবার বন্ধ করে রেখে দিত, এরকম মাসে হয়তো এক আধবার করে রাখতো, যাতে বাড়িটা একটু বা আশেপাশে জঞ্জাল হলে, একটু গাছ হলে যা জঙ্গল হয়ে যায় সেগুলো পরিষ্কার টরিষ্কার করে দিত। এই কাজটুকু ওই হারান কাকা করতো। তা যখন বাড়িটা উনি দেখতে যান, দেখে দেখেন যে বাড়িটা যদিও পুরনো হলেও কি, যখন ঘরটার খুলে দেখায়, দেখে না বেশ আলো বাতাস মানে আসে বাড়িটার মধ্যে, আর স্যাঁতে নয়, আর যেটুকু নোংরা ঝুলটুলগুলো আছে সেগুলো তো মোটামুটি ঝাড়পোছ করলেই হয়ে যাবে। আর সব থেকে বড় যেটা ওনার অ্যাডভান্টেজ মনে হয়েছিল ওই প্রবাল বাবুর, যে ওই বাড়িটার মধ্যে নিচে অনেকগুলো ঘর ছিল, বড় বড় দুটো বেডরুম তো ছিলই, তার সঙ্গে একটা স্টোর রুম মতো ছিল, একটা ঠাকুর ঘরও বলা যেতে পারে, কারণ তুলনামূলক ছোট, কিন্তু সেটা ঠাকুর ঘর বা শোয়ার ঘর যাও পাওয়া যায়, কিন্তু ঠাকুর ঘর হিসাবে হয়তো ওনারা ব্যবহার করতেন, এটা উনি শুনেছিলেন, সেটা একটা আছে। তারপরে বড় বারান্দা আছে, তার বারান্দার পাশে দিয়ে মানে টয়লেট যাওয়ার রাস্তা দুটো আছে, একটা বাইরে আছে, একটা ভেতরে আছে, এরকম খুব সুন্দর বাড়িটা, মানে সত্যি যিনি বানিয়েছিলেন উনি বলছেন খুব সুন্দর করে বাড়িটা বানিয়েছিলেন, পুরোনো দিনে হলেও খুব ভালো। কিন্তু সিঁড়িটা, দোতলার সিঁড়িটা সেটা বাইরের দিক দিয়ে ওঠার সিঁড়ি ছিল। ঠিক আছে উনি বলছে ওটা তো আমার দরকার নেই, আমার তো একতলা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, ঠিক আছে। তা উনি দেখলেন, ওনার বেশ পছন্দও হলো। আর আজ থেকে যেহেতু মানে 20-25 বছর আগের কথা আমি বললাম, যেটা আমার 24-25 বছর আগের কথা বললাম, তখন কিন্তু এর ভাড়াটাও বেশ তুলনামূলকভাবে যা থাকার কথা তৎকালীন মানে সময়, তার থেকেও বেশ কম ছিল। তা উনি বললেন ঠিক আছে, আমরা তো 3 জন বা ম্যাক্সিমাম 4 জন থাকবো,
আমার চলে যাবে, মা সবসময়, বাবা সবসময় থাকবেও না, বাবা আসবে কখনো, ভাইদের কাছেও থাকবে, আসা যাওয়া করবে, ঠিক আছে চলে যাবে। তা উনি বাড়িটা দেখে পছন্দ হয়ে গেছে, এসে রাজি হয়ে গেছে। গিয়ে ওনার উনি শুধু একটা কৌতূহলবশত জিজ্ঞাসা করেছেন যে এই বাড়িতে থাকতেন কে থাকতেন। তখন উনি জানতে পারেন যে ওই মানে সমরেশবাবুর যে শালার কথা বললাম, শালাবাবু বলে দিলেন যে দেখো এখানে যিনি থাকতেন তিনি বেশ কিছুদিন হলো মারা গেছেন বলেই বাড়িটা পুরো ফাঁকা। তার আত্মীয় পরিজন যারা ছেলেরা আছে তারা কলকাতায় বসবাস করে, কিন্তু বাড়িটা রক্ষণাবেক্ষণ হবে বলেই ওনারা একটা ভাড়া দিতে চাইছেন, যাতে বাড়িটা মোটামুটি পুরো বাড়িতে না পরিণত হয়, বা পাড়ার মানে একটা অ্যান্টি সোশ্যালদের যাতে কোনো একটা জায়গা আস্থা না হয়, যার জন্য উনি এটা চাইছেন। তো ও বলেছে ভালো কথা, এটা তো একটা খুব মানে ভালো জিনিস। ও বলছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, নেব। এই বলে বাড়িটা তো মোটামুটি ঠিকঠাক করে উনি কথাবার্তা বলে পাকা করে এসছে। তা এবার বড় কথা হলো যে উনি তাহলে বলছেন তাহলে আমাকে কিছু অ্যাডভান্স বা কিছু দিতে হবে। তখন মানে এই যিনি মানে ওই বাড়িতে হয়ে যা কথাবার্তা বলছিলেন সবটাই কিন্তু ওই হারান কাকার সঙ্গেই কিন্তু ইনি কথাবার্তা বলেছেন। কারণ কি, এই হারান কাকার সঙ্গেই কিন্তু রেগুলার বেসিসে যে সমস্ত, তখনকার দিনে এত মোবাইল ফোন টোন ছিল না, কিন্তু যেখানে যার সঙ্গে ওনারা যোগাযোগ করতেন বা খবরাখবর দিতেন সব কিন্তু হারান কাকার মাধ্যমেই কথাগুলো হতো। কারণ তারা কলকাতা থেকে কিন্তু একবারও এখানে এসে এই বাড়ি ভাড়ার জন্য ব্যবস্থা করেননি। যাই হোক, ওনাদের যে ভাড়াটা তৎকালীন সময় বলেছে, উনি বলেছেন ঠিক আছে, মোটামুটি ওনার ঠিকই মনে হয়েছে। উনি সরকারি চাকরি করতেন, তা উনি রাজি হয়ে বাড়িটা নিয়েছেন। নিয়ে কি করেছেন, ওনার একটা ভালো দিন দেখে উনি সেখানে গেছেন, গিয়ে থাকবেন বলে দেখে এসে সব ঠিকঠাক করে পরিষ্কার করিয়ে, ওই হারান কাকাই লোকজন দিয়েছে, দিয়ে পরিষ্কার করিয়ে এসছে। দিয়ে বলেছে তুমি কি আপনি এখানে থাকবেন? তখন ওই ভদ্রলোক বলছে না, আমি এখনই এখানে থাকবো না, আমার স্ত্রীকে নিয়ে আসবো, এসে আমি এখানে থাকবো। বলছে ঠিক আছে। তা একটা নির্দিষ্ট দিনে আবার ছুটি না পেলে তো আনতে পারবে না। তারপরে সেই সময়টা, যে সময়টা বলেছিল, সেই মানে ফার্স্ট এসেছিল, সেই সময়টা ছিল ডিসেম্বর মাস। ডিসেম্বর না, পুজোর পর মানে নভেম্বর মাস ছিল, ডিসেম্বর তো শীত পড়েনি। তখন উনি বলেন ঠিক আছে, এই পুজোর সবাই ছুটি গেছে, এখন তো ছুটি নিতে পারবো না, এই বড়দিনের সময় আগে একটা ছুটি পাবো, কদিন তারা ছুটি পাওয়া যায়, সেই সময় গিয়ে নিয়ে আসবো আমার স্ত্রীকে, বাচ্চাকে, সবাইকে নিয়ে এসে এখানে রাখবো। কথা মতো উনি সেই ছুটিতে, যেটা পুজোর মানে নভেম্বরের পরে ছুটিটা পেয়েছেন, সেই ছুটিতে গিয়ে স্ত্রীকে নিয়ে মোটামুটি জিনিসপত্র নিয়ে কিছু নিয়ে চলে এসছেন। আর একটা বড় কথা হলো, এই যে বাড়িটা, এই ঘরটায় নিচে উনি দেখেছেন মোটামুটি আসবাবপত্র কিন্তু সব ছিল, অর্থাৎ ফার্নিচারগুলো কিন্তু মোটামুটি ছিল। ওনাকে বলেই দিয়েছিল যে এই হারান কাকা যার থ্রু দিয়ে গেছে মানে গেছিল ওখানে, যে আপনাকে বিশেষ কোনো নিজের জিনিসপত্র ছাড়া বিশেষ ফার্নিচার আনার দরকার নেই। কারণ কি, এখানে নিচে যে জিনিসপত্র আছে এগুলো কিন্তু সরানো যাবে না। তা উনি বলছেন দেখুন, যদি ভাড়া দেন আপনি, ভবিষ্যতেও ভাড়াটা দেন, তখন আজকে নয় আমাকে দিচ্ছেন ঠিক আছে, আমি এখানে আছি, আমি মানে মেসে থাকি, আমার সেরকম কিছু না আনলেও চলবে, আবার আমি হয়তো 2 বছর বাদে ট্রান্সফার বা 4 বছর বাদে ট্রান্সফার হয়ে চলে যাব, আমার হয়তো ফার্নিচার না আনলেও চলবে। যদি সেরকম কোনো বাড়িকে দেন যে তার জিনিসপত্র নিয়ে আসবে, তখন কি হবে? প্রথমে এই প্রশ্নটা করেছিলেন। তখন হারান কাকা বলেছিলেন যে না, একটাই হলো শর্ত আছে, যে জিনিসপত্র কিছু কিন্তু সরানো যাবে না, এই যা জিনিসপত্র আছে তোমাকে এখানেই থাকতে হবে। তবে একটা কথা বলছি, তোমার নিজস্ব যা জিনিসপত্র, জামা কাপড় পরিধান, খাবার দাবারে হাঁড়ি করা, এইগুলো তুমি আনতে পারো অবশ্যই, কিন্তু ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, আলমারি যা আছে এগুলো মোটামুটি কিন্তু কিচ্ছু সরাবে না, এগুলো থাকবে। তা ওনার মনে হয়েছিল সেই মুহূর্তে, ওই প্রবালবাবুর মনে হয়েছিল যে ব্যাপারটা সুন্দর, বেশ ভালোই, আমার পক্ষে তো একদম সুইটেবল। কারণ কি, আমার জিনিসপত্র আনার কোনো দরকার নেই, আমি মেসে থাকলেও যেরকম থাকি, একটা ওই চৌকি মতো ছিল সেখানে থাকতাম, তা ওখানে বরং আরো ভালো জিনিসপত্র আছে, থাকবো। আমার মিসেসের বলবো কিছু আনতে হবে না। আর কলকাতা থেকে ওই খাট, ড্রেসিং টেবিল, আলমারি ওনার নিজের আনাটা সত্যি কথা একটা খুব সমস্যার ব্যাপার ছিল। তো উনি কিন্তু দেখলেন ব্যাস খুব সুন্দরভাবে ওনার সঙ্গে ম্যাচ করে গেছে ব্যাপারটা, উনি এক কথায় রাজি হয়ে গেছেন। ঠিক আছে, যদি একটু কেমন লেগেছিল যে বাড়ি এসছে, তবে এখন তো অনেক ফার্নিশ কোয়ার্টার পাওয়াও যায়, কিন্তু তৎকালীন সময় তো এই কনসেপ্টটা ছিল না যে বাড়ি যাবো তো সে তার যে ফার্নিচার ইউজ করতে হবে। যাই হোক, ঠিক আছে, উনি ব্যাপারটা মেনেও নিয়েছেন। এবার কি হয়েছে, উনি
একটা নির্দিষ্ট দিনে ওনার মিসেসকে তার বাচ্চাকে নিয়ে এসছে, বাবাকেও প্রথমে নিয়ে এসছে, এসে ওখানে বেশ গুছিয়ে গাছিয়ে থেকেছেন। তা এবারে যখন প্রথম দিন ওনার মিসেস আসেন, এসে প্রথম দিনই ওনার মিসেস বলেন, না, যখন নতুন একটা ঘরে এলাম একটা পুজো করব বলে উনি একটা নির্দিষ্ট দিন থেকে ওই হারান কাকা, ওদের সব কিছুই হারান কাকা, বা যে নাকি আগে এনাদের বাড়ি মেড ছিলেন, মানে বহু বছর ধরে নাকি ওই বাড়িতে যারা গৃহকর্তা ছিলেন তাদের দেখভাল করা, দেখাশুনো, কাজকর্ম সব নাকি উনি মেন প্রধান ছিলেন। আর যে ছিল ওনারা বেশ বর্ধিষ্ণু পরিবার, বাড়ি দেখেই বোঝা গেছিল আর কি। যাই হোক, সেই বাড়িতে এসে উনি বলেছিলেন প্রথমে একটা পুজো করব বলে একটা ভালো দিন দেখতে হবে। একটা ভালো দিন দেখে বাড়িতে একটা পুজো করেছেন ওনারা। পুজোটা করে তার আগে একটা কথা বলেনি, পুজোটা করার আগে যখন ঘরটাগুলো পরিষ্কার করছেন, ওদের জিনিসপত্র তো আর কিছু আনেনি, যে জামা কাপড় টাপড় সব নিয়ে এসছে, পরিষ্কার করছেন। যেই ঘরটাকেও বললাম না যে একটা ছোট ঠাকুর ঘর টাইপের একটা ছিল, ওখানে ঠাকুর রাখাটা ভালো মনে হয়, সেই ঘরটাতে যখন দরজা খুলে পরিষ্কার করাতে গেছেন, ওনার মিসেসের, প্রবালবাবুর মিসেসের চোখে পড়ল দেওয়ালে একটা ছবি। এবার উনি দেখলেন যে একটা ছবি, মানে একটা বয়স্ক ভদ্রলোকের ছবি, একজন বয়স্ক ভদ্রলোকের একটাই কিন্তু ছবি রয়েছে, আর কোনো ছবি কিন্তু দেওয়ালে নেই। তখন উনি হারান কাকাকেই বলেছিলেন যে আচ্ছা, আপনি মেসমশাই আপনি বলুন। আর ওনারা খুব, যেহেতু উনি অত মানে বয়স্ক ভদ্রলোক, খুব সম্মান দিয়ে কিন্তু এনার প্রবালবাবু আর ওনার স্ত্রীরা কথা বলতেন। বলছে, আচ্ছা মেসমশাই শুনুন না, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা কি সরিয়ে দেবো? কারণ এটাকে আমি ঠাকুর ঘর করব, ভাবছি ঠাকুর টাকুর রাখবো, এখানেই প্রথম পুজোটাও আমি এখানে করতে চাই। তখন উনি বলেছিলেন যে তোমার কি খুব অসুবিধা হবে এই ছবিটা থাকলে দেওয়ালে? যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে তুমি সরিয়ে এমন জায়গায় রাখো যেটা একটা ভালো জায়গা, মানে ওই নোংরা জায়গায় বা একটা ডাস্টবিনে বা কোনো জায়গায় ওই আস্তা করে এরা ফেলে রেখো না, মানে ওয়েস্টেজ যেখানে জিনিসপত্র সেখানে ফেলে রেখো না, ভালো জায়গায় রেখে দাও। তখন বলছে, কেন, এই ছবিটা কার ছবি? তখন উনি বললেন, এই ছবিটা হচ্ছে এই বাড়ির বড়বাবুর ছবি, মানে যার বাড়ি এটা, আসল যিনি বড়বাবু, মানে যে বড় কর্তা, মানে এখন যে জেনারেশন তার বাবা, এটা আমাদের বড়বাবুর ছবি। বড়বাবু এই বাড়ির কর্তা ছিলেন। আমি সেই বহুদিন থেকে, মানে আমি যখন অল্প বয়স আমার, তখন থেকে আমি এই বাবুর কাছে আছি, এখানেই দেখাশোনা করছি। বাবু আমাকে মানে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতেন বলা যেতে পারে। যাই হোক, তা আমি এই বাড়িতেই বহু বছর আছি, বাবুর ছবি এটা। তাই বাবু চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে এনার বাবুর ছেলেরা যা যা সব নিয়ে গেছিলেন, মায়ের ছবি নিয়ে গেছেন, আবার হয়তো ছবি তারা বানাবে, আমি বলেছিলাম বাবুর এই ছবিটা এখানে রেখে যান, আমি বাবুকে ছাড়া থাকতে পারি না, আমার মন কেমন করে। এটা তখন ওনারা, মানে ওনার ছেলেরা ওনার কথা মতোই এই ছবিটা ওই ঘরেই রেখে গেছিলেন। সেই থেকে বলছে, এই ঘরটা আমি যখন ঝাড়পুছ করি বাবুর ছবিটা আমি মুছি। অর্থাৎ তোমরাও যদি মনে করো যে রাখবে, তা রেখে দিতে পারো, আর যদি মনে করো খুব অসুবিধা, তাহলে একটা ভালো জায়গায় রেখে দিও। অন্য ঘর, তোমার তো সব ঘর লাগছে না, যে কটা ঘর লাগছে না, সেই যে ঘর লাগছে না সেই ঘরে রেখে দাও। আমি আগেই বললাম 3-4খানা নিচে ঘর আছে, এত ওদের লাগে না, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, আর বাবা কখনো থাকবেন কখনো চলে যাবেন। যাই হোক, তখন এই ভদ্রমহিলাটা কেন জানি মনে হয়েছে ওনার বলেছে, তখন বললো, না না ঠিক আছে কাকা, আমার কোনো অসুবিধা নেই, থাকুক ছবিটা, যদি ওনার তোমার মনে হয়েছে থাকলে ভালো, থাকুক না, আমার কোনো অসুবিধা নেই, একটা তো দিকে রয়েছে, আমি নিজে ঠাকুরের পুজোর আসন তো পাততেই পারি বলে ও তখন একটা ভালো দিন দেখে একটা নারায়ণ পুজো বাড়িতে দিয়েছে। ওই ঘরের মধ্যে নারায়ণ পুজো দিয়ে ওরা ভালো করে পুজো আচ্ছা করে টোরে দিয়ে ওইখানে থাকতে শুরু করেছে, সেই রাত্রি থেকে থাকতে শুরু করেছে। ঠিক আছে, প্রথম তো বেশ কিছুদিন ধরে ওখানে ওরা থেকেছে, তা কোনো কিছুই সমস্যা নেই, খুব ভালো থেকেছে, ভালো, ওদের কোনো অসুবিধাই হয়নি। উল্টে এমন হয়েছে, মানে কলকাতা থেকে ওই দিনহাটার ওই প্রত্যন্ত একটা জায়গা, গ্রাম না হলেও তৎকালীন সময় গ্রামই বলা যেতে পারে, এখন না হলেও, সেই জায়গায় ওনার মিসেসকে আনার সময় ওনার একটা মনে খচখচ করছিল, প্রবালবাবু যে ও পারবে তো থাকতে, এই জায়গায় ভালো লাগবে তো। কেন জানি না ওনার ওই বাড়িটা ভীষণ একটা ভালো লেগে গেল, একটা ভীষণ ভালো লেগে গেল। উনি আস্তে আস্তে সামনের উঠোনে ছোট ছোট গাছ লাগাতে শুরু করলেন, ফুল গাছ লাগাতে শুরু করলেন, প্রত্যেক দিন ঘরে ধূপ ধুনো দিয়ে পুজো দিতে শুরু করলেন, মানে খুব ভালো লেগে গেছিল। তখন
একদিনকে উনি স্ত্রীকে বলছেন প্রবলবাবু যে তুমি তো বেশ এক সুন্দর ম্যাচ করে গেলে, আমার তো খুব টেনশন ছিল তোমাকে নিয়ে। বলছে না আমার না জানো বাড়িটা না খুব ভালো লাগে, আমাদের কেমন একটা একটা কিরকম এই মাসের মধ্যে ওনার নভেম্বরে এসছে, ডিসেম্বর জানুয়ারি 2-3টে ফেব্রুয়ারি 3টে মাস কেটেছে। বলছে আমার না ভীষণ ভালো লাগছে এই বাড়িটা। যাই হোক কিছুদিন বাদে যখন জানুয়ারি মাস হয়ে গেছে ওনার ছেলেকে নেছে, তখন ছেলেটা ছোট ছিলেন, তখন ছেলেটার বয়স বোধহয় 6 কিংবা 7 বছর বয়স ছিল ওনার ছেলে। ওখানে পড়াশোনা করতো কলকাতায় কোনো একটা, যাই হোক একটা স্কুলে হয়তো পড়তো। যেহেতু জানুয়ারি মাসে সেই সময় প্রথমে আবার বছরের প্রথম ওখানে পাশ টাস করে ক্লাসে নতুন ক্লাসে ভর্তি হবে, তখন এইখানেই একটা নতুন করে একটা স্কুলে ওকে ভর্তি করানোর ব্যবস্থা করানো হয়েছে, দিনহাটারই একটা ভালো জায়গায় ভর্তি করানো হয়েছে। এইবারে বেশ ভালো চলছে, 3-4 মাস তো ভালো চলে গেছে। কিন্তু এরকম বেশ কিছুদিন, 3-4 মাস না, মোটামুটি 5-6 মাস চলে যাওয়ার পর কি হলো, হঠাৎ একদিনকে ওনার বাড়িতে একটা মানে 2জন ভদ্রলোক হঠাৎ করে আসেন, এসে ওদেরকে বলছেন যে প্রবলবাবু আপনাদের সঙ্গে আমার একটা কথা আছে। একটা রবিবার দেখে এসছেন। তা উনি বলছেন কি কথা? বলছেন যে আমাকে কলকাতা থেকে যে বাড়ির মালিক তিনি আমাকে বলে পাঠিয়েছেন যে আপনাদের এই বাড়িটা না ছেড়ে দিতে হবে। তখন উনি বলছেন কেন? আমি তো ভাড়া নেব বলে সব বলেই এসেছি যে আমার এখানে ট্রান্সফার জব আছে, আমাকে থাকতে হবে, মোটামুটি তো কবছর আমি থাকবো জানি না, তা আমি তো এখানে পুরোপুরি মানে পার্মানেন্ট থাকতে আসিনি, আমি তো চলে যাবোই এক সময়। তা হারান কাকার সঙ্গে তো বাড়ির মালিকের কথা হয়েছে, আমার সঙ্গে যদিও ডাইরেক্ট কথা হয়নি, কিন্তু উনি তো বলেছেন যে হ্যাঁ আমি থাকতে পারি। তখন বলছে না আমাকে ওনারাই পাঠিয়েছেন, নাহলে আমি এলাম কেন, এই বাড়িটা আমরা কিনবো, আমাদের ইচ্ছা আছে আমরা কিনে নেব, অর্থাৎ আপনাকে এই বাড়িটা ছাড়তে হবে। তো যাই হোক উনি খুব নিপাট ভদ্রলোক, মানে ভালো মানুষ যাকে বলা যায় প্রবাল বাবু আর কি। তো উনি বলেছেন ঠিক আছে, যদি তাই হয় আমি তাহলে অবশ্যই ছাড়বো, কিন্তু আমাকে তখন আমি বললাম ফেব্রুয়ারি মার্চ মাস ছিল, ওনারা নভেম্বরে এসেছিলেন, ডিসেম্বরে পার্মানেন্টলি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4 মাস তখন হয়ে গেছে, 5 মাসের মাথায়। বলছি দেখুন এখন বছরের মাঝামাঝি, এখন আমার ছেলেকে সবে এখানে ভর্তি করেছে স্কুলে, আপনারা আমাকে একটা সময় দিন, কারণ আমার এই বাড়িটা থেকে আমার ছেলের স্কুলটা কাছে হচ্ছে, আমার মিসেস একা থাকেন এখানে, তাকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করতে হয়, আমি সকালে বেরিয়ে যাই, আমি থাকি না সারাদিন, দূরে হলে আমার ছেলেটা স্কুলে একটু অসুবিধা হবে, তাহলে একটু সময় দিন, একটা বছর যাক, পরীক্ষা ওর হয়ে যাক, তারপর আমি কথা দিচ্ছি আমি একটা ভালো জায়গা দেখে আমি এখান থেকে চলে যাব, আমার মানে বাড়ি আমি চেঞ্জ করব। তখন ওরা বলছে দেখুন আমি আপনাদের কিন্তু বলছি, আপনারা কিন্তু অতদিন সময় দিতে আমি পারবো না, আমাদের খুব দরকার আছে, আমরা বাড়িটা কিনবো, আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু 1 মাসের মধ্যে, 1 মাস সময় দিলাম, বাড়িটা ছেড়ে দিন। উনি রাত্রিবেলা আর কোনো কথা বলেনি, ওনার এই কথা বলে চলে গেছেন। উনি হারান কাকাকে ব্যাপারটা বলেছে, কাকা কি অবস্থা দেখো, এরকম ব্যাপার, কি হবে, কি করি বলো তো। তখন কাকা ওকে বলেছে থাক না, তুমি কোনো চিন্তা করো না, যা হচ্ছে হতে দাও না, দেখো না কি হয়, তুমি মাথা তো ঘামিও না তো। তা ওরা বলছে কি ব্যাপার, বলছে মাথা ঘামিও না, ঠিক আছে। তা উনি আর না গা করেননি, লোকটা চলে গেছে চলে গেছে। ঠিক 1 মাস বাদে ওই লোকগুলো আবার এসছে, এসে সেদিন কিন্তু ওরা ভদ্রভাবে কথা বলেনি ওদের সঙ্গে, বেশ একটা মেজাজ নিয়ে প্রথম থেকে শুরু করেছে কথা বলা। কি হলো, আপনাদের যে বললাম বাড়িটা ছাড়তে 1 মাস সময় দিয়েছিলাম, 1 মাস কিন্তু কেটে গেছে, আপনারা বাড়ি ছাড়ছেন না, কি চান আপনারা? তখন উনি বলছেন না দেখুন আপনাকে তো আমি বলেছিলাম যে 1 মাস না, আমাকে আর কটা মাস, এই বছরটা সময় দিন, তখন এপ্রিল মে হয়ে গেছে, ডিসেম্বরে আমার ছেলেটার পরীক্ষা হলে সামনের বছরে, যাতে আমি বছরের প্রথমে একটা সরি ও একটা ভালো স্কুলে ছেলেটাকে নিয়ে ভর্তি করতে পারি, আপনি সে ব্যবস্থা করুন, একটু সময় দিন আমাকে। তখন লোকগুলো হঠাৎ করে প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলে কোনো কথা কিন্তু শুনতে চাই না, যদি এর মধ্যে আর 1 সপ্তাহ সময় দেব, যদি বাড়ি ছাড়েন ভালো, নালে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, আপনি জানেন আমরা কি করতে পারি, আমাকে কিন্তু বাড়ির মালিক পাঠিয়েছে এখানে, আপনাকে বাড়ি ছাড়তে হবে, আমরা বাড়িটা কিনবো। বলে আর কোনো কথা না বলে ওনারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমাকে সমরেশবাবু যিনি ঘটনাটা আমাকে জানিয়েছেন, তিনি আমাকে বলছেন যে বললে বিশ্বাস করবে না, এই যে আমি বললাম ঘটনাটা হয়েছিল ফেব্রুয়ারিতে, বললাম মার্চ এপ্রিল সময় দিয়েছিল 2 মাস, মার্চ এপ্রিল মে মাস, তখন সেই সময় তখন কিন্তু সেই দিনকে
কোনো ঝড় না, বৃষ্টি না, কিচ্ছু না। ওরা বাড়ি থেকে বেরিয়ে খানিকটা ওদের রাস্তা দিয়ে একটু খানিকটা পথ গেলে পরে এক বড় রাস্তা পড়ে। ওই রাস্তায় যখন যাবেন, যেতে গিয়ে খানিকটা বাদে সঙ্গে সঙ্গে ঘর থেকে ওরা একটা চিৎকার শুনতে পায়, বাবা গো মা গো বলে একটা চিৎকার শুনতে পায়। ওনারা বলেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে তখন দুপুরবেলা ছিল, সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ে উনি ওনার মিসেস প্রবলবাবু ওনার মিসেস দৌড়ে বাইরে আসেন। যতখানি হেঁটে এসে রাস্তার মুখটা আসবেন, দেখেন যে লোকটা ওনাকে তোড় গেছিল ওইভাবে, সেই লোকটা মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আর একজন লোক তো কতক্ষণ সে পালিয়ে গেছে বা কিছু, তাকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে অনেক লোক দুপুরবেলা জড়ো হয়েছিল। কি ব্যাপার বলছে, মানে আমাকে সমাজবাবু বলছেন যে বিশ্বাস করবে না, ওই যে ওভারের তারটা আছে না, ঝড় না কিছু, ওই যে অত মানে পাওয়ারফুল যে লাইন দিয়ে যেটাতে কারেন্ট পাস করে, সেই তারটা কিভাবে যে ছিঁড়ে ওনার মাথায় পড়লো, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন ওনার মাথাতে পড়ে এবং ওই কানেকশনে লেগে মানে শর্ট সার্কিট পুরো ওনার বডিতে পুরো কানেক্ট হয়ে গিয়ে উনি স্পট ডেড হয়ে যান, নীল হয়ে যান, নীল হয়ে গিয়ে স্পট মারা যান। এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? সমরেশবাবু আমাকে বলছে যে তোমার কাছে কোনো উত্তর আছে? সত্যি আমার কাছে উত্তর নেই। এবার হ্যাঁ, উত্তর আমার ছিল, আমি যেটা বলেছিলাম, আপনারা হয়তো বলবেন কাকতালীয় ঘটনা তো অনেক সময়ই হয়, আমরা বলি দেখেছিস তো এই করলি আমার সঙ্গে, তোর ঘটনা ঘটলো। তো যাই হোক, এই ঘটনাটাকে যখন জানতে পারলেন, প্রবালবাবু দেখলেন চোখের সামনে, বাড়ি এসে ভীষণই কষ্ট পেলেন। কারণ যত যাই হোক, একটা মানুষের মৃত্যু চোখের সামনে দেখে কেউ আনন্দে থাকতে পারে না, সে যতই আমার ক্ষতি করতে যাক না কেন। এটা হিউম্যান বিং, এটা যারা হবে তারা এটা সবাই বলবে। যথারীতি সেটাও তাই হয়েছিল। প্রবালবাবু কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন। কথাটা বলার পরে যখন মিসেসকে বললো ঘটনা, মিসেস জানতে পারলেন, দেখলেন, তখন ওনার মিসেস বলছেন যে দেখো, তাহলে একজন তো কেউ আছেন ওপরওয়ালা যে এরকমভাবে আমাদেরকে এরকমভাবে ট্রিট করে গেল, এরকমভাবে দেখো তাহলে তার কি পরিণতি হলো। যাই হোক, সন্ধেবেলা হারান কাকা এসছেন, এসে বলছেন কি হে, কি বুঝছো? তখন উনি বললেন কি হলো কাকা, ঘটনাটা সকালে দেখেছো, আজ কি অবস্থা? বললো হ্যাঁ দেখলাম, তাই তো বলছি, কি বুঝছো? উনি বললেন যে আমি তো কিছুই বুঝলাম না, তবে এটুকু বুঝলাম যে খারাপ আমার খুব লাগলো, কারণ আমি তো মানুষ, যতই সারা আমাকে খারাপ কথা বলে যাক না কেন, আমাকে ভয় দেখিয়ে যাক না কেন, কিন্তু আমি তো মানুষ। তবে একটা কথা কাকা বলছি, তুমি আমার জন্য একটা ঘর দেখো, ব্যবস্থা করো, অন্য জায়গায় আমি চলে যাই, আমার এই অশান্তি ভাল লাগছে না। প্রথম একদিন হয়েছিল, 1 মাস সময় দিয়ে আবার ওরা এলো, এসে এরম হলো, অঘটনাটা ঘটলো বলতে জানি না, বাড়ির মালিক যিনি কলকাতায় আছেন তিনি আবার একটা লোক পাঠাবেন, পাঠিয়ে তো আবার আমাকে এরকম উৎখাত করার চেষ্টা করবেন, আমার ভাল লাগছে না, তুমি আমাকে একটা ব্যবস্থা করো বাড়ি দেওয়ার। হারান কাকা আবার বলছে উফ, কেন এত অধৈর্য হচ্ছ, দেখো না কি হয়। প্রথমেও বলেছিলেন 1 মাস আগে, আবার বলছেন। উনি না ভাবছে কি বলে হারান কাকা, ভাল লাগে না আমার আর। যাই হোক, আর কিছু বলেনি। ওনার স্ত্রীও না খুব আস্তে আস্তে এবার ভয় পেতে শুরু করেছেন। যে বাড়িটা এত ভালোবাসতেন সেই মানুষটা কিন্তু প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে যে কি হলো, কারণ ভদ্রলোকটা 2বার করে এরকমভাবে থ্রেট করে গেল, যদিও তার একটা অঘটন হলো, কি তাহলেও বলা যায় না আবার কেউ আসতে পারে। এরপর কি হলো, একদিন ঠিক মাস 2-3 বাদে এই করতে করতে, তখন এটা মে মাসের ঘটনা আমি বললাম, জুন জুলাই আগস্ট বর্ষাকাল ছিল তখন। বর্ষাকাল একদিনকে উনি আসছেন, অফিস থেকে ফিরছেন সন্ধেবেলা, হঠাৎ রাস্তার একটা জায়গাতে একটা গাড়ি, মানে সাইকেলই হোক বা কোনো গাড়িই হোক, সেটা মানে কন্ট্রোল করতে না পেরেই হয়তো ভেবেছিলেন সেটাই আর কি, মানে প্রবালবাবু তাকে ধাক্কা মারে। আর প্রবালবাবু রাস্তায় ছিটকে পড়েন, একটা মানে রাস্তার পাশে একটা কাদা অঞ্চলে ছিটকে পড়েন। যদি উনি কাদাটার মধ্যে না পড়তেন, হয়তো তার মাথাটা পড়তো রাস্তায়, ফাটতো, বা তার গাড়ির ওপর দিয়ে গাড়িটা চলে যেতে পারত। কিন্তু যেহেতু উনি সাইডে পড়ে গেছিলেন, সেহেতু কিন্তু ওনার সেই অর্থে খুব একটা লাগেনি, কিন্তু গায়ে কাদা বাদা লেগে একটু টুকটাক লেগেছিল। ওইভাবে উনি সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরে আসেন, ওনাকে দেখে তো মিসেস খুব ভয় পেয়ে যায়। কি হলো তোমার, এরকম কি অবস্থা? তখন উনি বলেন দেখো এরকম একটা ব্যাপার, আমার মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে, জানি না কি হয়েছে, এরকমভাবে আমাকে ধাক্কা লাগলো। তখন উনি বাড়িতে এসে পরিষ্কার হয়ে বসেন,
ওই রাত্রিবেলায় হারান কাকা আসেন, এসে বলেন তোমার আজকে কি হয়েছিল? তখন উনি বলেন তুমি কি করে জানলে হারান কাকা? বলছে আমি একটা খবর পেয়েছি, তোমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার কেউ ধাক্কা মেরেছিল। বলছে আমাকে কেউ ধাক্কা মেরেছে কিনা আমি জানি না, তবে একটা গাড়ি হোক বা সাইকেল হোক কিছু একটা আমি অন্ধকারে বুঝতে পারিনি, মানে আমার 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা আমি জানি না কি আমাকে এমনভাবে সজোরে একটা ধাক্কা মারে, আমি পিছন দিক থেকে তো আমি পুরো ওই কাদাটার মধ্যে পড়ে যাই, সামনে একটা ডোবা মতো ছিল সেখানে পড়ে যাই, পাশ দিয়ে কিন্তু গাড়িটা চলে যায়, আমি বুঝতে পারিনি আমাকে কে ধাক্কা মারে। কিন্তু পরে একটা গাড়ি গেছিল, যদি আমি ওদিকে পড়তাম আমার উপর দিয়ে পুরো গাড়িটা কিন্তু চলে যেত। তখন কাকা বললেন যে শোনো, আমি একটা খবর পেয়েছি যে তোমাকে কিন্তু আজকে কেউ মারার জন্য এরম করেছিল, রাস্তায় কেউ তোমাকে টার্গেট করেছিল মারবে বলে। যাই হোক তুমি বেঁচে গেছো, থাক তুমি চিন্তা করো না। এই কথা শুনলে কার না ভয় হয়, এবং ওনারও ভয় হয়েছিল, ওনার স্ত্রীও প্রচন্ড ভয় পেয়ে গেছেন, তোমাকে মারতে গেছিল, এখানে আর থাকবোই না আমি, তুমি শিগগিরই চলো, চলে যাই। এই যে ঘটনাটা ঘটলো, মানে এই 3rd ডে যে ঘটনাটা হলো, তখন কিন্তু সেই দিন রাত্রিবেলা হঠাৎ উনি অনুভব করেন দোতলার ওপরে ওনার যে এতদিন তো দোতলাটা পুরো বন্ধ, উনি জানেন তালা দেওয়াই আছে, যেখানে বাইরে দিয়ে সিঁড়ি পুরো তালা চাবি, কেউ খোলে না কেউ ওঠে না। উনি এই প্রথম উনি নভেম্বর ডিসেম্বর মাস থেকে এই বাড়িতে আসা যাওয়া করেছেন, আর এই পরের বছর আগস্ট মাসে উনি ফার্স্ট মনে হলো দোতলা বাড়িটার ওপরে রাত্রিবেলা কেউ দাপাদাপি করছে, মানে লাফালাফি, মানে খুব ধুমধুম করে হাঁটাচলা করলে যেরকম হয় এরকম, মানে বাথরুমে যে ওপরে কল খুলছে, কলের জল পড়ছে, আবার কলটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওপরে একটা খুব দাপাদাপি চলছে, মানে খুব একটা আওয়াজ। উনি প্রচন্ড ভয় পেলেন, উনি ভাবছেন আবার কেউ না বদমাইশি করে কিছু একটা করছে আমাদের ভয় দেখাবার জন্য, বা কিছু একটা অবশ্যই করছে, তা আমরা উঠে যাই। উনি ভোরবেলা হয়েছে, উঠে হারান কাকাকে ডেকেছে, কাকা তুমি ওপরে চলো শিগগিরই, দেখো তো কালকার রাত্রিবেলা এরকম হয়েছে, কেউ নিশ্চয়ই ওপরে উঠে কিছু বদমাইশি করে আমাদের ভয় দেখে তাড়াবার চেষ্টা করছে, আমি আর থাকবোই না এই বাড়িতে। তখন হারান কাকা ওপরে গেছে, ওপরে নিয়ে গেছে, চাবি তার কাছে, তালা খুলেছে, দেখছে ওপরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন ঘর ওই প্রথম সে ওপরে উঠেছে ওই ঘরটাতে, যেমন ওপরে ঘরগুলো সুন্দর সাজানো গোছানো সেরকমই আছে, কলে বাথরুমে কোনো জলও খোলা নেই, কোনো জলও পড়েনি, পুরো খটখটে শুকনো, কোনো জল পড়েও নি রাত্রিবেলা। তখন বলছে কোথায়, কিছু তো হয়নি। বলছে আমি কাল পরিষ্কার এটা পেয়েছি আওয়াজ। যাই হোক, এটা তো গেল, এটা আবার তৃতীয় একটা ইনসিডেন্ট চলে গেল। তারপরে কি হলো, এবার একদিন মানে তার আবার মাস 1.5 বাদে একদম সরাসরি যিনি বাড়ির মালিক, কোনোদিন দেখেননি প্রবলবাবু, সেই ভদ্রলোক এসে হাজির হলেন। এসে বললেন আপনাকে তো বহুবার বলা হয়েছে, আপনি উঠছেন না, আপনাকে কিন্তু আমি নিজে এলাম। আর হারান কাকাকে ডেকেছে, কাকা তুমি এসো, কাকা পাশে ছিল, যদি বুঝতেই পারলো, আলাপ করিয়ে দিল যে ইনি হচ্ছেন বাড়ির যে মানে কাকা মানে প্রথম যে মানে মালিক, সেই মালিকের মানে যিনি মারা গেছেন তার ছেলে। তখন বলছে দেখুন এই বাড়িটা কিন্তু আমার বাবা নেই, বাবা চলে গেছেন, আজকে এখনো 1 বছর হয়নি। আমি ভেবেছিলাম যে এই বাড়িতে ভাড়া দেব, কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়িটা নষ্ট হবে না, কিন্তু এখন চিন্তা করলাম না, বাড়িটা আমি ভাড়া দেবো না, বাড়িটা আমি বিক্রি করব, কারণ আমার কাছে অনেক খরিদ্দার কলকাতায় যোগাযোগ করছে এই বাড়িটা কেনার জন্য, আর বুঝতেই পারছেন আমরা আসতে পারি না, বাড়িটা আমি বিক্রি করব, আপনি দয়া করে আমাদের ছেড়ে দিন। তো উনি বলছে দেখুন আমার তো কখনো আপনার বাড়িটা জোর জবরদস্তি থাকার ইচ্ছা নেই, আমি থাকবো না, আমি প্রথমবারই বলেছিলাম যে আমাকে থাকতে দিন এই বছরটা, আর এই তো মে মাস আগস্ট মাস হয়ে গেল, কমাস থাকতে দিন, আমি জানুয়ারি মাসে আমার ছেলে নতুন ক্লাসে উঠলে আমি চলে যাব অন্য বাড়ি নিয়ে, আপনারা এইটুকু সময় আমায় কেন দিচ্ছেন না, আমি তো দিনহাটাতে নতুন এসেছি, আমি কিছুই সেরকম চিনি না, একটু থেকেছি, আর কতদিন থাকতে দিন একটুখানি, তারপর আমি চলে যাব। তো উনি বলেন না, আর আমি থাকতে দেবো না, আপনি আগের লোককে এরকম করেছেন, কিন্তু এবার আপনাকে আমি কথা দিচ্ছি এই বাড়িটা কিন্তু আমি বিক্রি করবো, আমার সব ঠিক হয়ে গেছে, আপনাকে ছাড়তেই হবে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ুন, নাহলে কিন্তু আগামী মাসে, আর আপনাকে আমি আর 1 মাস সময় দিচ্ছি, আগামী মাসে এসে কিন্তু আমি আর আপনাকে থাকতে দেবো না এখানে। উনি তখন বললেন ঠিক আছে, আর কিছু করণীয় নেই। উনি বলেন ঠিক আছে আমি তাই করবো, যান। আর আমার জোর করে থাকতে ভালো লাগছে না, বাড়ির ওনার স্ত্রীও খুব বিরক্ত হয়ে গেছে, এসব ব্যাপারে ভয় পেয়ে গেছে। এবার তাছাড়া উনি আরেকটা কথা বললেন যে দেখুন আপনি যদি জোর করে থাকতে চান কিন্তু ভালো হবে না, এখানে কিন্তু আমার কিন্তু অনেক লোকজন আছে, ভাববেন না যে আমি থাকি না বলে আমার কোনো ক্ষমতা নেই, আপনি কিন্তু থাকতে পারবেন না এখানে, বাইরে থেকে এসে চেষ্টা করবেন না জোর ফলানো। তা এটা বলার পরে উনি তখন চলে গেছেন।
তার ঠিক পরের দিন ওনার কাছে খবর এসছে হারান কাকার মাধ্যমে যে এই ভদ্রলোকের বাড়িতে গিয়ে এমনভাবে স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করেছে, উনি কথা বলা ওনার বন্ধ হয়ে গেছে, উনি প্যারালিসিস হয়ে গেছেন, হাত পা চালাতে পারছেন না, শুধু ইশারায় উনি কথা বলছেন, মানে মরণাপন্ন হয়ে গেছিলেন তো বটেই। তারপরে আস্তে আস্তে একটু সুস্থ হয়েছেন। হওয়ার পর এই খবর যখন আসে তখন মানে রাত্রে যখন আগের দিন এটা বলে চলে গেছেন, তারপরও কিন্তু হারান কাকাকে উনি ডেকে বলেছিলেন, প্রবলবাবু হারান কাকা এবারও তুমি বলবে, তুমি কি আমাকে একটা ঘর দেখে দেবে নাকি আমি নিজেই চলে গিয়ে ঘর দেখবো, তুমি তো পারছো না। তখনও হারান কাকা বলেছিলেন, উফ ধৈর্য হারাচ্ছ কেন, একটু থামো না, দেখো না কি হয়। তখন বলছে এখনও দেখবো। বলতে বলতে যখন দুদিন বাদে এই খবরটা পান হারান কাকার মাধ্যমে, তখন উনি খুব অবাক হয়ে যান যে উনি বলতে শোনেন এই ঘটনা ঘটলো। সঙ্গে সঙ্গে হারান কাকা বলল, কি বুঝলে হে ভাইয়া, বলেছিলাম না এত অধৈর্য হয়েও না, একটু ধৈর্য ধরে থাকো। এইবার কি হলো, তার কিছুদিন বাদে ওখান থেকে মানে কলকাতা থেকে ওনার স্ত্রী আসে এখানে। এসে ওনার স্ত্রী বলেন, দেখুন, আর তার আগে আরেকটা কথা বলে নি, বলতে আমি ভুলে গেছি, সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো তারপরে রাত্রিবেলা, ঠিক তার দুদিন বাদে রাত্রিবেলা উনি মানে ওনার স্ত্রী উনি শুয়ে আছেন, একটা মানে টেন্স তো হয়েই আছে, কি হবে কি হবে, এরকম একটা ঘটনাও শুনেছেন। ওনার স্ত্রী পরের দিন সকালে ওনার হাজব্যান্ডকে বলছেন, প্রবলবাবুকে বলছেন, তুমি বিশ্বাস করবে না, রাত্রিবেলা কে যেন ওনার মাথায় এরকম হাত বুলিয়ে না একজন কেউ বলছেন, ঠান্ডা একটা হাত, চিন্তা করিস না, তোদের কোথাও যেতে হবে না, তোরা এখানেই থাকবি, তোরা কোথাও যাবি না, এই বাড়ি তোরাই থাকবি। তখন উনি না হট করে ঘুমের চোখে না ভেঙে ভাবছে, কে এটা, একটা বয়স্ক মানুষ আমার বাবার মতনই, কিন্তু বাবা তো নয়, মুখটা তো বাবা না, তাহলে কে এটা। উনি না চট করে উঠে পড়েছেন, উঠে পড়ে প্রবলবাবুকে ডেকে বল, দেখো আমি না এরকম একটা স্বপ্ন দেখলাম, আমার মাথায় কে যেন হাত বুলিয়ে বলছেন, চিন্তা করিস না, তোরা এখানেই থাকবি, তুই কোথাও যাবি না এখান থেকে, তুই এখানেই থাকবি, ভাবছিস কেন, আমি তো আছি। কিন্তু পুরো বাবার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, কিন্তু আমি দেখলাম না বাবা তো নয়, মুখটা তো বাবার না, অন্যরকম। আমার ঘুমটা না ভেঙে গেল। তোমার প্রবলবাবু বলছে, তুমি টেনশন করছো, চুপচাপ শুয়ে পড়ো, দেখা যাবে কালকে। তখন সকালবেলা উঠে উনি যখন খুব প্রবলবাবু, আমি আগেই বললাম না, খুব ভালো ধার্মিক ব্যক্তি ছিলেন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পুজো আচ্ছা খুব করতেন। যখন ঠাকুর ঘরে গেছেন, ঠাকুর ঘরে পুজো করে ধূপ টুপ দিচ্ছেন, দিয়ে ওই প্রত্যেক দিন উনি ওই যে দেওয়ালে যে ওই এই বাড়ির যে ভদ্রলোক মানে যে ওই হারানবাবু, যাকে দাদাবাবু মানে বাবু বাবু বলতেন, বাবু মশাই বলতেন, সেই যে ভদ্রলোক যার ছবিটা রেখে দিয়েছিলেন, তাকেও একটা কিন্তু যেমন আমরা করি বয়স্ক লোককে ধূপ দিই, উনি দিতেন রোজ। সেদিনকে ধূপটা দিতে গিয়ে উনি দেখছেন, ওনার চট করে মনে পড়ে গেল যে কালকে রাত্রিবেলা মাথায় যিনি আমার হাতটা দিয়েছিলেন ঘুমের ঘরে আমি দেখেছি পরিষ্কার, এটা এই মুখ, এতদিন তো আমি কিচ্ছু দেখিনি, এই মুখটাই কিন্তু ছিল, আমার বাবা না। আর উনি ওনার বাবা যেহেতু বয়স্ক মারা গেছিলেন বলে উনি ওনাকেও কিন্তু খুব শ্রদ্ধা করতেন, প্রত্যেক দিন উনি ধূপ ধুনোটা কিন্তু যখন দেখাতেন ঘরে ঠাকুর দেবতাকে, ওনাকেও কিন্তু ফটোর সামনে দিতেন ধূপটা। তখন উনি প্রবলবাবুকে সঙ্গে সঙ্গে বলেছেন, জানো আজকে কিন্তু আমি দেখো রাত্রিবেলা যে দেখেছিলাম, যে ছবি মানে মানে আমার ওই ছবিটা চোখের এখন ভাসছে আমার, যিনি আমার মাথায় হাত বুলিয়েছিলেন তিনি কিন্তু এই ভদ্রলোক একদম, আমি তখন দেখিনি ওনাকে, আমার মুখটা কিন্তু পুরো মনে পড়ে গেল এখন। তখন মানে হারান কাকাকে ডেকে ঘটনাটা বলেছেন। হারান কাকা বলছে, ঠিক আছে, তোমাদের তো বললাম এত চিন্তা করো না, এত ব্যস্ত হয়েও না, সব ঠিক হয়ে যাবে, দেখো না কি হয়। এই বলার পর ঠিক সেই দিনকে দুপুরবেলা না বলে কয়ে একজন ভদ্রমহিলা এসে হাজির হন আমাদের বাড়িতে একটা ছেলেকে নিয়ে। এসে বলছে, আমি প্রবালবাবুদের সঙ্গে কথা বলতে চাই বলে ঢুকেছে। ওনারা বলছে, হ্যাঁ বলুন, কে আপনি। তখন ওনার পরিচয় দিয়েছেন যে মানে তখন আর হারান কাকাকে কেউ নিয়ে আসেনি, উনি জানেও না। বলছে, আমি হচ্ছি এই বাড়ির যিনি মানে পুত্র তার স্ত্রী, মানে আমি পুত্রবধূ। তারও বয়স হয়েছে, মানে যিনি এসছিলেন তারও যেমন মোটামুটি বয়স হচ্ছে, এনারও তার স্ত্রীর মতো তারও বয়স হয়েছে। তার একটা বড় ছেলে, মোটামুটি 20-22 বছরের বয়সে তারা ছেলেকে নিয়ে এসেছিলেন। বলছে, আমি আপনার কাছে এলাম একটাই কারণে, আপনার কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে,
আমার স্বামী আমাকে পাঠিয়েছেন, তিনি কথা বলতে পারছেন না, হাত পা নাড়তে পারছেন না, তিনি এরকমভাবে তিনি অসুস্থ হয়েছেন। তিনি শুধু আমাকে বলেছেন, ইশারায় আমাকে যেটুকু বুঝিয়েছেন, তোমাদের মানে আপনাদের কাছে যেন আমি আসি, এসে যেন আপনাদের কাছে আমি ওনার হয়ে ক্ষমা চাই, আর আপনারা এই বাড়িতে যতদিন ইচ্ছা আপনারা থাকবেন, এই বাড়ি থেকে আপনারা যাবেন না, এটা তো উনি জানিয়েছেন আমাদের। যদি আমরা যে আগে লোক পাঠিয়েছিলাম বা বাড়ি বিক্রি করে ভেবেছিলাম, যা বলেছিলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের ক্ষমা করে দিন, যাতে আগামী দিন আমার স্বামীকে নিয়ে অন্তত পক্ষে আপনাদের ক্ষমা পেলে আমার ধারণা আমার স্বামী সুস্থ হবে, স্বামীকে নিয়ে থাকতে পারবো। তখন এনারা বলছে, কেন এই কথা বলছেন, আমরা তো চলে যাব। বলছে না, বলে ভদ্রলোক মানে ভদ্রমহিলা এই ভদ্রমহিলাদের হাত ধরেছে, না আপনারা যাবেন না, আপনারা থাকুন, আপনাদের থাকতে হবে। আমি বলছি আমি যাব, গিয়ে আপনাদের যদি সম্মতি পাই আমরা ওখান থেকে দানপত্র নিয়ে আসবো, যে এই বাড়ি আমরা বিক্রি করব না, আপনারা থাকবেন, তবু আপনাদের থাকতে হবে, আর আপনারা বলুন ক্ষমা করেছেন। তখন তেনারা সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে, ব্যাপারটা তো আপাতত আজকে যান, আমরা দেখছি, জানাবো। তখন রাত্রিবেলায় সেদিনকে সন্ধ্যেবেলা হারান কাকাকে ডেকেছে, ডেকে বলছে, কাকা এরম এরম ঘটনা হলো, তুমি জানো আজকে এসছিলেন? বলছে, কে এসছিলেন? বলছে, এরকম একজন ভদ্রমহিলা, তিনি হচ্ছেন এই বাড়ির। বলছে উনি এসছিলেন, নাম বলেছে। বলছে, হ্যাঁ উনি এই নাম বলেছেন। বলছে, জানো এরকম কি ব্যাপার বলো তো, আমি তো খুব মানে বুঝতে পারছি না কিছু। তখন বলছে, বোঝার তো এখনো অনেক বাকি হে ভায়া, তোমাকে আমি বলেছিলাম না এত চিন্তা করো না, বারবার বলছো বাড়ি দেখতে বাড়ি দেখতে, আমি বললাম না তোমরা এখানেই থাকবে, কোথাও যেও না। দেখো তোমাকে এবার একটা ঘটনা, সত্যি ঘটনা বলি। আজকে এখনো 1 বছর হয়নি, এখনো কয়েকটা দিন বাকি আছে, এই বাড়ির বাবু মারা গেছেন। মানে যিনি যার ছবিকে তোমরা রোজ যে মানে বৌমা রোজ ধূপ দেয়, যেটা তোমাদের ঠাকুর ঘরে আছে, এই বাবু কিন্তু এখনো 1 বছর হয়নি, মারা গেছেন। যখন বাবু আর গিন্নিমা থাকতেন এখানে, তখন থেকেই এই ছেলে, যে ছেলে তোমাকে এসে বলে গেছিল, এরকম ভাবে ভয় দেখিয়ে গেছিল বাড়িটা বিক্রি করে বলে, এই ছেলে ভীষণ লোভী এবং ভালো না। সে কলকাতায় অনেকদিন ধরে চলে গেছে, সেখানে ব্যবসাপাতি করে আছে। গিন্নিমার বাবু যখনই তাকে ডাকতেন তারা আসতো না, যদিও যতদিন গিন্নিমা ছিলেন ততদিন তারা আসতো, মাঝে সাঝে দেখাশোনা করতো। কিন্তু যখন গিন্নিমা মারা যান তারপর কিন্তু তারা একেবারে আসতো না, সব সময় চাইতো বাবাকে নিয়ে চলে যাব কলকাতাতে, আর এই বাড়িটা বিক্রি করে দেব, দিয়ে সেখান থেকে সে টাকাটা নিয়ে নেবে। কিন্তু বাবু বলেছিলেন যে তুই আছিস যতদিন আমি না মরবো, ততদিন তুই আমার কাছে থাকবি, খাবি দাবি সব আমার কাছে থাকবি, আর এই তোকে আমি বলে যাচ্ছি, এই বাড়ি আমি বেচতে দেব না, এই বাড়ি কেউ বেচতে পারবে না, আমি তোকে বলে গেলাম, এই বাড়ির পাহাড় হিসেবে আমি থাকবো, যতদিন এই বাড়ি থাকবে মানে না নষ্ট হবে ততদিন আমি থাকবো এই বাড়িতে, আর এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না, আমি কাউকে বিক্রি করতে দেবো না, তোকে আমি বলে কথা এই কথা। আর বাবু যখন মারা যান আমি খবর দিই, তারা আসেন, তারা কাজটি করে সঙ্গে সঙ্গে তারা চলে যান, তারপর তারা একবারও এখানে আসেনি। ওখান থেকে লোক পাঠিয়ে, প্রথম ভেবেছিল বোধহয় বাড়িটা ভাড়া দেবো, সেখান থেকে যে আয়টা করব বলে রাখতে চেয়েছিল, কারণ অনেকেই বলেছিল যে 1 বছর না হলে বাড়িটা বিক্রি করো না, কিন্তু সেই জন্য ভেবেছিল ভাড়া দেবো। আর যেই দেখছে যে 1 বছর হয়ে আসছে, এবার বাড়িটা ভাড়া দেওয়ার জন্য, এই বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন তোমাকে এইভাবে করতে গেছিল। আমি তো জানি যে বাবু কিছুতেই, যদি কিছু মেনে থাকি, বাবু আমাকে ভালোবেসে থাকে, আমি বাবুকে বুঝতে পেরে থাকি, তাহলে এই বাড়ি বিক্রি হবে না। আরও আমি কি করে মানে একদম সঠিক জানলাম যে বাড়ি বিক্রি হবে না? বাবু আছেন, যেদিন প্রথম তোমাদের কাছে লোক আসে, ওই লোকটি তার ছিঁড়ে তার মাথায় পড়ে সেই কারেন্ট লেগে সে মারা যায়, তখনই বুঝি আমি যে বাবু এই বাড়ি বেচতে দেবে না। তারপর আস্তে আস্তে একটার পর একটা তোমাকে আঘাত করেছে, তাও দেখো তোমার কিচ্ছু হয়নি, তোমাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে বাবু। আর তারপরে আরও আমি শিওর হলাম কখন, মানে উনি বলছেন যে কখন আমি আরও সঠিকভাবে জানলাম যে বাবু আছেন, যখন তোমার স্ত্রী বললেন যে মাথায় হাত দিয়ে বলে গেছেন কেউ একটা বৃদ্ধ লোক, এবং তুমি ছবি দেখেছেন উনি, যে কিচ্ছু হবে না, ভয় নেই, তখন বুঝলাম উনি এখন এই বাড়িতে আছেন। একটা কাজ করো, তোমরা কোথাও যাবে ভেবো না, সব থেকে বড় কারণটা। আর তারপর তোমরা আরেকটা জিনিস বুঝেছিলে, তোমরা যেদিনকে একদিন আমাকে বলেছিল ওপরে ভীষণভাবে তাণ্ডব হচ্ছে, সেই দিন আমি বুঝেছিলাম বাবু খুব রেগে গেছেন, বাবু খুব বিরক্ত হয়েছেন, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। ঠিক তাই, তারপরে ছেলে এলো, আর সেই ছেলে বাবুর একমাত্র ছেলে, সে আজকে পক্ষাঘাতে ওখানে পড়ে আছে, তা সে মৃতপ্রায় হয়ে আছে। অর্থাৎ এর থেকে বড় বড় প্রমাণ আর হয় না।
এই বাবু কিন্তু এই বাড়িতে আছেন, আজও তার আত্মা এই বাড়ি মানে পাহারা দিচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, 1 বছর হলে পরে, বছর শেষও তোমাদের আমি বলে দেব, ঠাকুর মশাই ডেকে কিন্তু বাবুর বাৎসরিক কাজ হিসাবে যা যা করণীয় ওনার ছেলে করুক না করুক তোমরা এখানে করবে। কারণ তোমাদেরকে মাথায় হাত দিয়ে বাবু কিন্তু ভালোবেসেছেন, তোমাদের থাকতে বলে গেছেন, তোমাদের কিন্তু ছেলের মতোই তারা বেসেছেন বাবু, অর্থাৎ তাকে কিন্তু কষ্ট দেবে না। সেই কথা মতো তখন ওনারা ঠিক 1 বছর হওয়ার পরে, মানে ওনারা যে নভেম্বরে এসেছিলেন তার জাস্ট আগে আগে মারা যাওয়ার পরেই এটা ঘটনা ঘটেছে। এইবার যেই নভেম্বর এলো তার সময় যে 1 বছর হলো, ঠিক ঠাকুরমশাই ডেকে, ওনার ছেলে তো আর আসতে পারে, তার ছেলে তো পুরো শয্যাশায়ী মানে মৃত প্রায় অবস্থা রয়েছে কলকাতাতে, তার ছেলের বউকেও ডাকা হয়েছিল এবং এই কথা বলা হয়েছিল যে আমি কি করতে পারি কাজ, কারণ আমাকে হারান কাকা এই কথা বলেছে, একদম আপনারা করতে পারেন, কারণ ওরাও ঘটনাটা বলেছে যে ওর মাথায় হাত দিয়ে এই বলেছেন। তখন ওই দিন কিন্তু ওই যথা সময় আর কি 1 বছর হওয়ার পর ওনাকে কিন্তু ওই শ্রাদ্ধ শান্তিটা এরা মানে বাৎসরিক কাজটা এরা করে। এবং তারপরে ওই ঘর শুধু নিচটা না, ওনারা মানে ওনার স্ত্রী মানে ওই যে যিনি অসুস্থ বাড়ির মালিক এখন যে ছিলেন তার স্ত্রী পর্যন্ত বলেছিলেন এখন শুধু নিচতলা না ওপরতলাও আপনারা থাকবেন। ওপরতলাটাও খুলে দিয়েছিল, দোতলাটাও পুরো ওরা থেকেছে। এবং শুধু তাই না, এই তারপর থেকে এই যে ভদ্রলোক মানে এই প্রবালবাবু তার স্ত্রী, এই যে ভদ্রলোককে নিজের বাবার মতন মানে মনে করতেন যে আমার বাবার মতনই একজন বলে, তাদের কিন্তু প্রত্যেক দিন তাকে সেবা করা, তাকে ধূপ ধুনো দেওয়া এরকমভাবে করতেন। বলতেন যে আমার প্রথম বাবা নেই, দ্বিতীয় বাবা যেন মনে হচ্ছে এইটাই তার, মানে ভদ্রমহিলা বলতেন আমার মাথায় হাত দিয়ে যখন বাবার মতন উনি বলেছেন আজ থেকে উনি আমার দ্বিতীয় বাবা, অর্থাৎ ওনাকে আমি বাবার মতোই আমি শ্রদ্ধা করব বা ভালোবাসবো। একটা আত্মা যে কিভাবে একটা সুতাই না, উনি আবার পরবর্তীকালে আমাকে সমরবাবু বলেছিলেন যে এনারা চেয়েছিলেন ওইখান থেকে চলে আসবে, কারণ ট্রান্সফারেবল জব চলে গেলে তো চলেই আসতে হবে, কিন্তু না, ওনারা কিন্তু পরবর্তীকালে ওই বাড়িটাকে মানে একটা দান হয় না, ওনাকে পুরো দানপত্র দিয়ে গেছিলেন যে এই বাড়ি তোমাদের কিনতেও হবে না পয়সা দিয়ে, তোমরা দান হিসাবে তোমাদের দিলাম, তোমরা এখানে ভোগ দখল করে থাকবে। তার পরবর্তীকালে নাকি উনি কখনো কলকাতা এলেও ওই বাড়ি কিন্তু উনি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতেন, আবার মাঝে মাঝে যেতেন আসতেন। তারপরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনো কিন্তু সেই বাড়িটাতে হয়তো ওনারা যান বা আসেন আমি জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। একটা বাড়ি কিভাবে একটা আত্মা তাকে মানে পাহারা দিয়ে রেখেছিল এই ভদ্রলোক ভদ্রমহিলাকে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি শুনেছি। মানে ঘটনাটা খুব বড়, আমার খুব মানে বলতেও কেমন মানে লাগছিল, গুছিয়ে বলতে হলে সুন্দরভাবে বলতে লেগেছে সেই জন্য। তা এই ঘটনা যে ঘটে এটা কিন্তু সত্যি আমি মানে জানতাম না বা আমি শুনিনি। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন আমার শ্বশুর মশাই তার ডেথ সার্টিফিকেট নেই, মনে হয় উনি আজও জীবিত। আচ্ছা, হ্যাঁ হতে পারে, নিশ্চয়ই হতে পারে, সেটা এটা তো মানসিক ব্যাপার পাপিয়া ম্যাডাম, আপনারও মনে হয়তো হয়েছে, হতেই পারে এই ঘটনাগুলো, যখন এই ঘটনাটা হয়েছে হতেই পারে। পিউ এসছে, পিউ বলছে চলে এসেছি, একটু দেরি লেট হয়ে গেল, ঠিক আছে কোনো প্রবলেম নেই পিউ, তুমি এসেছো, এই থ্যাংক ইউ। আচ্ছা পাপিয়া ম্যাডাম আপনি তো এসেছেন, আপনার ঘটনাটা আমি যেহেতু আজকে ছোট আছে বলে আমি পরে লাস্ট বলবো, আমি এই ঘটনাটা বলে দিলাম। এবার আমি নেক্সট যেটা বলবো সেটা হলো একটা ডোনা দে বলছেন খুব ভালো লাগলো। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাদের ভালো লাগলেই আমার খুব ভালো লাগে, কারণ আমি তো আপনাদের জন্যই ঘটনাগুলো বলি আর আপনাদের দেওয়া ঘটনাই আমি আপনাদেরকে শোনাই আর কি। আচ্ছা, সময় নষ্ট না করে আমি নেক্সট ঘটনাটা বলছি, যেটা আগের দিন আমি বলতে পারিনি, সেটা হলো একটা জিনের ঘটনা। এটা ঘটনাটা কিন্তু চেন্নাইয়ের ঘটনা, মানে যিনি আমাকে বলেছেন প্রসেনজিৎ মাইতি, কেমন আছেন? ভালো তো? হ্যাঁ ভালো আছি, চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, আপনি ভালো আছেন তো? আচ্ছা, শুনতে থাকুন, কেমন লাগে জানাবেন। হ্যাঁ আচ্ছা, এই চেন্নাইতে যাদের কথা আমি মানে বলছি ঘটনাটা, সেই যে দিদি আমাকে ঘটনাটা জানিয়েছেন, শেয়ার করেছেন ম্যাডাম, তার এটা বছর হয়তো 7-8 ঘটনা হবে, কারণ তার ছেলে তখন সেই সময় ওখানে পড়তে গেছিল চেন্নাইতে কিছু একটা স্টাডিজের জন্য, সেখানে হায়ার স্টাডিজের জন্য ছিল ওখানে। তা ওরা 3 বন্ধু একটা হোস্টেল ঠিক বলবো না, একটা মানে বাড়িতে থাকতো, মানে যে বাড়িটা নাকি ওখানে চেন্নাই এই সময় অঞ্চলগুলোতে, চেন্নাইতে ব্যাঙ্গালোরে নাকি উনি আমাকে বলেছেন যে একটা ফ্ল্যাট হিসেবে থাকে, ওই ফ্ল্যাটে না শুধু এরকম স্টুডেন্টদেরই ভাড়া দেওয়া হয়,
আর কোনো একজন মানে কেয়ারটেকার রান্নাবান্না করে দিয়ে যান, কোনো মহিলা হোক বা যারা হোক রান্নাবান্না করে দেন, দেখভাল করেন, এরা সবাই মিলে থাকা খাওয়া করে ওখানে। এরকম রুম, একটা রুমে 3 জন 2 জন এরকমভাবে থাকে শেয়ার করে। একটু তাড়াতাড়ি বলছি। আচ্ছা, ভালো, থ্যাংক ইউ, ভালো থাকুন। আচ্ছা, তারপরে উনি বলছেন যে ওরকম একটা জায়গাতে, একটা চেন্নাইতে যেখানে উনি পড়তে গেছিল ওনার ছেলে, আমি অ্যাকচুয়ালি কোথায় কোন এতে সেটা আমি ওভাবে তো বলতে পারবো না। তা যেখানে উনি থাকতেন, যে বাড়িটার ছেলে থাকতো আর কি, তার সঙ্গে আরও ওর 2 জন বন্ধু থাকতো যারা ও রুম শেয়ার করতো। তার মধ্যে একজন তো হচ্ছে মানে বাঙালি নয়, বাঙালি, আর একটা হচ্ছে দিল্লির ছেলে ছিল, নন বেঙ্গলি, আর একটা ছেলে ছিল সে মুসলিম ছিল। আচ্ছা, এবারে আচ্ছা, আমি না কমেন্ট সেকশনটা দেখছি না এখন, হ্যাঁ, কারণ তাহলে আমি কথা এগুলো বলতে পারবো না, আমি পরে দেখে আপনাদের বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আপনার বলার গুণে পুরো ঘটনাটা চোখের সামনেই দেখতে পেলাম, মনে হলো। একদম থ্যাংক ইউ। আচ্ছা, এই জন্যই তো একটু ভালো করে বললে, না বললে আপনাদের তো ভালো লাগবে না, নাহলে তো একটা ঘটনাকে চট করে 3 লাইনে শেষ করে দেওয়া যায়, এই হলো, এই হয়েছিল, এই ব্যাস, এই তার কনক্লুশন। সে তো বললে হয় না, একটু ভালো করেই বলতে হয়। থ্যাংক ইউ ভালো লাগার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, ওই 3 বন্ধু, 3টে কিন্তু 2জনই হিন্দু ছিল, একজন নন বেঙ্গলি ছিল, আর একজন ছিল কলকাতা, যার কথা বললাম, যিনি আমাকে বলেছেন তার মানে ছেলের ঘটনা, ছেলে ছিল সেখানে। আর একজন ছিল হচ্ছে ওদেরই ক্লাস ফ্রেন্ড, কিন্তু সে মুসলিম ছেলেটা ছিল আর কি। এবারে ওরা 3 জনে যে মানে ঘরটাতে ওরা রুমটা শেয়ার করতো, রুমটা কিন্তু একতলায় ছিল, মানে একতলায় একটা বাড়ি ছিল, বাড়ি থাকতো ওরা। বলছে একটা মানে ওরা থাকতে থাকতে যখন প্রথমে ওরা থাকলো, তার মানে দিনও বলবো না, মাস 1.5-2 ওরা একসঙ্গে ভালোভাবেই থেকেছে। কিন্তু একটা কথা তার আগে বলতে হবে, উনি আমাকে বলেছেন যে ওর মানে ওনার ছেলের যে মুসলিম ফ্রেন্ডটা বলছে না, সেই ছেলেটি কি করতো, একটু না কেমন ছিল, ভীষণ সাজগোজ প্রিয় ছিল। মানে এই সব ছেলেগুলোই ইয়াং ছেলে ছিল, সাজগোজ এরাও করতো, কিন্তু ও না রোজ একটা করে কাঁচা জামা কাপড় পরবে, জামা কাপড়গুলো 1-2 দিন অন্তর অন্তর, ছেলেরা যেরকম হয় ইয়াং জেনারেশন বা ব্যাচেলার ছেলে কি হয়, ওই এক জামা 2-3 দিন পরলাম, তারপরে লন্ড্রি দেবে। কিন্তু এরা তা না, হচ্ছে রোজকার রোজ জামা চেঞ্জ করবে, রোজ লন্ড্রিতে দেবে, একটু পারফিউম টারফিউম মাখবে, একটু মানে খুব ধোপধরস্ত থাকতে ভালোবাসতো। আর কি একটু ধার্মিক প্রকৃতির ছিল এবং একটু ভাবুক প্রকৃতির ছিল ছেলেটা, এই মানে মুসলিম ফ্রেন্ডটা ওদের। ওর নামটা ছিল, আমি যতদূর শুনেছি, মানে একটা কি সম্ভবত ইয়াকুব বা কিছু একটা, এরকম একটা কি একটা নাম ওকে আমার বলেছিলাম, আর নামটা আমি ওর লিখতে ভুলে গেছি। যাই হোক, আমি নামটা ভুলে গেছি, ঠিক ভালো করে আমি নামটা লিখিনি বলে, একটা ইয়াকুব টাইপের এমন কি নাম ছিল। আর ডাকনাম ওর ছিল বোধহয় সানি বা এরকম কিছু নামে ওকে ডাকতো সবাই, মানে ওর বন্ধুরা ডাকতো আর কি। কিন্তু ডাকলে ওকে কিন্তু মুসলিম কেউ দেখেও বলবে না, কিচ্ছু বোঝা যাবে না ও যে মুসলিম বলে, একদম ওদের মতনই সব, ছেলেদের মতনই, হিন্দুদের মতনই সব হাবভাব ছিল ওর। কিন্তু ওর মানে এই সাজগোজ, এই ব্যাপারটা একটা ধার্মিক ব্যাপার ছিল। ও কোনো মসজিদ দেখলে বা কোনো একটা মাজার দেখলে ও চট করে সেখানে যেত, সেখানে গিয়ে একটু রুমালটা মাথায় দিত, তৎক্ষণাৎ সে একটুখানি মাথাটা নামাতো, একটু কানে হাত দিয়ে একটু এরকম কিছু একটা করতো, মানে ওদের যে রিচুয়ালসগুলো না কিন্তু করতো, যেটা কি মানে এই যে বলছেন, যিনি বলছেন ঘটনাটা আমাকে, তার বলছেন যে জানো তো, আমার ছেলেও কিন্তু এরকম এত মানে ধার্মিক নয়, বা সবসময় প্রণাম করা এগুলো করতো না, করেও না আজকাল, তখন মানে এখনকার ছেলেরা যা হয় আর কি। এবার কথাটা হচ্ছে, এই ছেলেটা যেরকম করতো, তো ওরা বলতো মজা টজা করতো, এই তুই তো এরকম মাজার দেখলি মাথা নাবা, সে করিস, এরকম ব্যাপার স্যাপার। তা একা মাঝে মাঝে ঘুরে বেড়াতো, সবসময় ওদের না পড়ার জায়গাগুলো ছিল, স্টাডিজ যে মানে প্রাইভেটে পড়তো, বিভিন্ন জায়গা ছিল ওদের, সেখানে গিয়ে পড়তে যেত যখন, তখন ওরা মানে রাত্রিবেলা যখন শুধু তখন ওরা মিট করতো, মানে কলেজ থেকে বেরিয়ে যে যার মতো পড়তে যেত, যার যার স্যারেদের কাছে পার্সোনাল পড়তো আর কি। এবারে একদিন রাত্রিবেলা ওরা দেখছি, যখন রাত্রিবেলা শোয়ে, বেশ কিছুদিন, মাস 1-2 বাদের কথা, 2 মাস বাদের কথা আমি বলছি, উনি আমাকে বলেছেন, হঠাৎ মানে ছেলেটা ভাবছে, মানে দেখছি আর কি, তখন প্রায় 12টা-1টা বাজে, ঘুমটা ভেঙে গেছে। ওদের 3টে না খাট ছিল, মানে 3টে ছোট ছোট খাট মতো পাতা ছিল, যে ঘরটা ওরা শুতো। দেখছি আস্তে করে দরজাটা খুলে ওই সানি, মানে ওই যে মুসলিম ইয়াকুব বা কিছু একটা ভালো নাম ছিল, তার নাম ওরা সানি সানি এরকম বলতো, ও দরজাটা খুলে কোথাও না বেরিয়ে গেল। তা এরা ভাবছে ঠিক আছে, হতে পারে,
ওয়াশরুম যদিও একটা মানে ওদের ঘরের পাশে একটা জায়গা ছিল, তাতেও সেখানেও যেতে পারে, ওয়াশরুমও যেতে পারে, আদারওয়াইজ কিছু একটা কোনো কাজে কোথাও গেছে, ঠিক আছে চলে আসবে। ও পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার মোটামুটি আবার যখন পাশটা ফিরেছে, বেশ অনেকক্ষণ ঘুম টুম ফিরে পাশ ফিরেছে, ওর একটু জল পিপাসা পেয়েছে, ও একটা বটলে করে জল খেতে গেছে, গিয়ে দেখছে ওর পাশের ওই যেখানে ওই সানি শোয়ে খাটটা খালি, তখনও পর্যন্ত খাটটা মানে খাটে সানি নেই। তখন ও ভাবছে যে কি হলো, সানি এখনো আসেনি, আমি কতক্ষণ ঘুম থেকে উঠলাম যে এখনো আসেনি। তখন ওর ঘড়িটা পাশে আছে, ঘড়িটা দেখছে, দেখছে তখন মোটামুটি বোধহয় 2 বা 2:15 এরকম বাজে। ও বলছে তাহলে আমি কি এতক্ষণ, সানি কোথায় গেছে, ওয়াশরুম তাহলে এতক্ষণ তো না, তাহলে কি হলো, কোথায় গেছে। ও দরজাটা খুলে দেখেছে, বাইরে গিয়ে দেখি দরজাটা বন্ধ করা ভেজানো, ও খুলে একটু বাইরে গেছে, বারান্দা টাইপের আছে, ওয়াশরুম গেছে, দেখছি কোথাও সানি নেই। ও ভাবছে কি হচ্ছে না, চাকরি ও দরজা বন্ধ করে মানে ভেজিয়ে দিই, ও আবার শুয়ে পড়েছে, যখন আসার আসবে। সকালে ঘুম থেকে উঠেছে, দেখছে সানি পাশে ওর বেডে যথারীতি আছে। ও না ব্যাপারটা ফুলেও গেছে, আর কোনো ব্যাপারটা নিয়ে উচ্চ বাচ্চাও করেনি। ওর যে আরেকটা বন্ধু ছিল যে দিল্লি থেকে গেছে, যে যার মতন আবার সকালে করে কলেজ চলে গেছে, গিয়ে পড়াশোনা যে যার স্যারেদের কাছে গেছে কোচিংয়ে। এবার কি হয়েছে, ও ব্যাপারটা ভুলেও গেছে। রাত্রিবেলা ও যখন শুয়েছে আবার, ও না আবার হঠাৎ মনে পড়েছে কালকে রাত্রির ঘটনাটা। ও কিছু বলেনি, ও শুয়ে পড়েছে। হঠাৎ যথারীতি একটা ছোট্ট কচ করে আওয়াজ হয়েছে। ওরকম ও দেখছে রাত্রিবেলা নিশুত রাত্রে দরজাটা আবার খুলে ওই সানি আবার বেরিয়ে গেল কোথাও। ও তখন আস্তে করে কোনো কথা না বলে, দেখছো পাশের বন্ধু ঘুমোচ্ছে, ও আস্তে করে ঘড়িটা নিয়ে দেখছে, হ্যাঁ তখন বাজে 12:10 বাজে। তখন ও কোথাও বেরিয়ে গেছে, মানে ঘর থেকে বেরোলো। ও না এবারে সজাগ হয়ে সূর্য কাপড়ে মেরে শুয়ে আছে, দেখি তো কখন আসে। আগের দিন ও রাতের কথা মনে পড়েছে যে কতক্ষণ তো খালি ছিল বেডটা। ও না ঘুম আর আসছে না, ও তাকাচ্ছে, ও তাকিয়ে আছে সজাগ হয়ে, দেখছে সানি আসে না। এই করে মোটামুটি প্রায় 2-2.5 ঘন্টা কেটে গেছে। তখন হঠাৎ ও ঘড়িতে দেখতে পাচ্ছে না, হঠাৎ একটু করে আওয়াজ হওয়াতে দেখছে সানি এসেছে, এসে পাশে শুয়ে পড়লো, মানে ওর যে বেডে ও শুয়ে পড়লো। ও তখন গায়ে চাদরটা আলতো করে সরিয়ে ও ঘড়িটাকে দেখছে কটা বাজে, দেখে প্রায় তখন 3:45 বাজে, সকালবেলা মানে ভোর হব। তখনও ভাবলো 12:10-এও বেরিয়েছে আর 3:45, মানে এতক্ষণও বাইরে ছিল। ও নিজে ঘুমাতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য ব্যাপারটাকে। ও কিছু বলেনি, ও চুপচাপ শুয়েছে, কোনো সারা শব্দও দেয়নি। এবার সানি জানে যে সবাই ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা যখন ওরা কলেজে বেরিয়ে গেছে, গিয়ে আলাদাভাবে সানি ওর ওই দিল্লির বন্ধুটাকে বলেছে, জানিস এরকম ঘটনা ঘটেছে, তুই কালকে একটু সজাগ থাকিস তো, এরকম ব্যাপার আমি তো একা দেখেছি, ওকে মানে ফলো করতে পারিনি, এরকম ঘটনা কালকে আমি ফলো করবো, ও বেরোবার পর কোথায় যায়। যথারীতি ওরা দুজনেই সজাগ হয়ে, কেউ ঘুমোয়নি, সজাগ হয়ে শুয়ে আছে। ও ঘুমিয়েছে যেমন ও শুয়ে পড়েছে। আর আরেকটা ব্যাপার ওরা সেদিনকে ওরা ফলো করলো, মানে এটাকে ওরা অতটা খেয়াল করতে পারেনি, 3rd ডেতে যখন ও বেরিয়ে যাচ্ছে তখন ওদের ঘরের মধ্যে যেন একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মিষ্টি একটা গন্ধ। আমি আগেই বলেছি যে ওই ছেলেটা কিন্তু ভীষণ সেন্ট মেখে একদম সবসময় একটা ফিটফাট থাকতে ভালোবাসতো, সাজা গোজা ড্রেস করে, সুতো খুব সুন্দর জামা কাপড় পরে। তা ওরা ভাবছি গন্ধটা এত সুন্দর কোথা থেকে এলো, তাহলে কি ও রাত্রিবেলাও সেন্ট মেখে শুয়েছে, ও তো ওরকমই। যাই হোক, একটা সুন্দর গন্ধ এলো, তারপরে টুক করে দরজাটা খুলে ও যথারীতি বেরিয়ে গেল। ও বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে এরা দুজন মানে মুখটা খুলে দুজনকে ইশারা করে দেখলো, দেখ এরকম। মিনিট 5-এর মধ্যে এরাও আস্তে আস্তে পা টিপে পিছনে বেরিয়ে দেখছে যে ও যতদূর দেখতে পাচ্ছে মোটামুটি নিজেদের ঘর থেকে নামলো সিঁড়ি দিয়ে, মানে সিঁড়ি মানে একতলারই খানিক কতগুলো 4-5টা সিঁড়ি স্টেপটা নেবে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যতদূর রাস্তার আলোটা পড়ছে ওরা দেখতে পাচ্ছে, সেই রাস্তা দিয়ে ও একটা ফাঁকা জায়গা, একটা মাঠ আছে, সেই মাঠের পাশ দিয়ে ও চলে যাচ্ছে। ওরাও দুপা করে পিছন গেছে, গিয়ে দেখছে খানিকটা যাওয়ার পরে ওরা ওই ডিস্টেন্সটা অনেকটা যেহেতু বজায় রেখেছে, সেহেতু খানিক যাওয়ার পর দেখছে একটা হঠাৎ ওর সামনে কালো মতো কিছু একটা, কেউ একটা ওর সামনে দিয়ে এগিয়ে, মানে হঠাৎ কোত্থেকে চলে এলো যেন। ও তার পিছন দুজনে মিলে চলে গেল। ওরা না আর কিছু সাহস করে যেতে পারলো না যে ব্যাপারটা কি হয়েছে।
কে কালো মতো কে সামনে একটা এলো, জোরো তার পিছনে পিছনে চলে গেল। যেহেতু রাত্রিবেলা, অত রাত্রি ওরা আর ভরসা করতে পারেনি, ওরা ঘরে চলে এসছে। এসে দরজা কিছু বন্ধ করেনি, চুপচাপ শুয়ে দুজনে বলেছে ঠিক আছে, আজ কোনো কথা বলিস না, শুয়ে পড়, যা হবে দেখা যাবে, কাল সকালবেলা হবে। ওরা পরের দিন সকালবেলা যখন মানে ও যথারীতি যেমন চলে আসে ওরকম ভোরবেলা চলে এসছে, ওরা না আর রাত জাগতে পারেনি, আর জিজ্ঞাসাও করেনি, যেহেতু দুদিন ঘটনাটা ঘটে দেখেছে, ওরা না ঘুমিয়ে পড়েছে। সকালে যথারীতি ও সুন্দরভাবে শুয়ে আছে। এবার ওরা ওদের যে মানে কুক ছিল ভদ্রমহিলা, একটা মানে সেই কুকটা ছিল আবার কেরালিয়ান, ওদের বাড়িতে যে কুক ছিল সেই ভদ্রমহিলাকে ও যখন ওয়াশরুম গেছে একা পেয়ে সরিয়ে এনে ওই ভদ্রমহিলাকে আস্তে আস্তে এরা দুজন মিলে ঘটনাটা বলেছে। জানো, দুদিন ধরে এই আজকে তৃতীয় দিন এই ঘটনা এই দেখতে পেয়েছি, তুমি একটু দেখবে ব্যাপারটা কি হয়েছে বলো তো, বলতে পারবো কিছু, ওখানে কোথায় গিয়েছিল বা কেউ কি আছে রাত্রিবেলা, কেন এরকম হয়েছে? তখন ও বলল ঠিক আছে, তোমরা কিছু ভেবো না, আমি দেখছি, দাঁড়াও, আমি তোমাদের কালকে কিছু জানাবো। পরের দিনকে সে মানে আরেকটা কথা বলেছে যে তোমাদের কালকে তোমরা কিন্তু যখন আসবে বাড়িতে দুপুর বেলার দিকে একবার, ও মানে কলেজে এমন একটা সময় আমি আসবো, তোমরা আমাকে বলো যে সময় ও থাকবে না, আমি কিন্তু আসবো, একা আসবো, ওকে এনো না, তোমরা দুজন আসো আর আমি আসবো, আমি একজনকে নিয়ে আসবো তোমাদের কাছে কথা বলার জন্য, কিন্তু ওকে এনো না, ওকে আনলে কিন্তু হবে না। তা ঠিক আছে, ওরা কলেজে গিয়ে ওরা তো পড়তে যায় বিকেলবেলা, ওই জন্য ওরা যে ও অন্য মানে স্যারের কাছে যায়, এরা যে স্যারের কাছে যায় সেখানে আর যায়নি, ওরা দুজনে বাড়ি চলে এসছে। এসে ওই বাইকে ডেকেছে, মানে যে বাইরে রান্না করে তাকে ওরা বাই বলে, তাকে ডেকেছে, ডেকে বলেছে যে তুমি এবার তাকে নিয়ে আসো, আমি আছি। তো বাই তখন একজন ভদ্রলোককে নিয়ে এসছে, সে একজন মুসলিম ভদ্রলোক, তাকে নিয়ে এসছে। আসার পর ঘটনাগুলো বলেছে। তখন তিনি বলেছে ঠিক আছে, আমি রাত্রে তোমার বন্ধু আসার পর তোমার বাড়িতে না আমি আজকে আসবো, তোমরা বলবে যে আমার সঙ্গে তোমার পরিচয় হয়েছে, আমি তোমাদের বাড়িতে আজকে রাত্রে থাকবো, তোমাদের ঘরে আজকে থেকে যাব, আমি দূরে থাকি, যেতে পারছি না, থেকে যাব, আমি হঠাৎ রাত্রি এসে ডাকবো, তখন তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করে তোমরা আমাকে চেনো, রাত্রি থাকতে দিয়েছো, তারপর বাকিটা আমি দেখবো। যথারীতি রাত্রি তখন ওরা খেয়ে দিয়ে উঠেছে, 11:30 বাজে এরকম সময় ওদের ঘরে বেল বাজিয়েছে, বাজার পরে এরা দরজাটা খুলেছে, খুলে ওই ভদ্রলোকটা এসছে। তখন এসে ওরা বলছে যেন চেনে, কিন্তু এমন একটা আচমকা যেন এসছে, এরকম বলছে হ্যাঁ কী ব্যাপার আপনি এসছেন? তখন বলছে না আমার আজকে দেখো না এরকম যাওয়ার কথা, তুমি তো, বলছে হ্যাঁ আপনাকে তো আমি চিনি, এরম এরম অমুকে অমুক হন তো, বলছে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আর যেতে পারবো না, আমার দূরে যাব, আজ রাত্রে তোমাদের কাছে থেকে যাবো, একটু থাকতে দেবে, আমি কাল ভোরে বেরিয়ে যাবো। বলছে বিশ্বাস করবে না, ওর ছেলে নাকি বলেছে ওই লোকটা ঢোকার পরে ওই যে সানি, সে মানে প্রচন্ড রেগে গেল, রেগে গিয়ে বললো কি ব্যাপার, কেন উনি কেন থাকবে এখানে, তোর ওনাকে থাকতে দিবি কেন, আমি কিন্তু বেরিয়ে যাবো, থাকবো না। তখন ওরা বলছে তুই এরকম হঠাৎ করে রেগে গেলি কেন, উনি তো তোর বিছানা তো থাকছে না, আমরা দুটো খাটকে জুড়ে দেবো, দিয়ে একটা রাত্রের ব্যাপার আছে, 3 জন শোয়াই যেতে পারে, উনি আমাদের সঙ্গে থেকে যাবেন, কাল সকালবেলা উনি বাড়ি চলে যাবেন, তোর কি সমস্যা, তোর খাটে তো উনি শুচ্ছেন না। না না না, একা থাকা হবে না, একা থাকলে কিন্তু আমি দেখবি আমি কিন্তু থাকবো না, আমি বেরিয়ে যাবো এখান থেকে, এরকম অনেক যাচ্ছে তাই রাগারাগি করলো। তখন এই শুনে ভদ্রলোক আস্তে করে ওদের ইশারা করে বললো ঠিক আছে থাকতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি আজ থাকবো না এখানে, ঠিক আছে আমি দেখছি অন্য কোথাও থাকা যায় কিনা, বলে উনি বেরিয়ে গেলেন। পরের দিন সকালবেলা বাইকে ঘটনাটা বলাতেই বাই বলেছে তোমরা আজকেও তাড়াতাড়ি চলে আসবে, ওকে ছাড়া আসবে, কিন্তু আমি ওনাকে নিয়ে আসবো, কি ঘটেছে তোমাকে আবার বলবে। পরের দিন যথারীতি বিকেলবেলা যখন কলেজের পরে ওকে আলাদা করে দিয়ে ও যখন চলে গেছে, এরা দুজন তখন বাড়ি চলে এসছে, ওই ভদ্রলোককে আবার বাড়ি নিয়ে এসছে। আসার পর উনি বললেন আমি বুঝে গেছি, আমি জানতাম যে আমাকে ও থাকতে দেবে না, যদি আমাকে থাকতে দিত তাহলে আমি বুঝতাম ব্যাপারটা অন্য কিছু, আমাকে থাকতে দিল না, তাতে আমি বুঝে গেছি, আমার সহজ হয়ে গেছে ব্যাপারটা কি হতে পারে বা কি হয়েছে। তখন উনি বললেন ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমি অন্য জায়গায় থাকবো, তোমাদের ঘরে আমি থাকবো না, কিন্তু তোমাদের আশেপাশে আমি থাকবো, তোমরা জানবে যখনই তোমরা এরকম ও বেরোবে, তোমরা বাড়ি বেরোবে, আর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে চলে আসবো, তারপর কি হবে আমি তোমাদের বলবো, যতদূর আমি যেতে বলবো ততদূর আমার সঙ্গে যাবে, বাকিটা আমি যখন বলবো আর আমার সঙ্গে যাবে না, কিন্তু তোমরা কিন্তু আর আমার সঙ্গে যাবে না, আমি এবার দেখছি কি হয়। যথারীতি তো সেই দিন কেউ রাত্রিবেলা ঠিক
একটা গন্ধ, একটা সুন্দর মিষ্টি গন্ধ ঘরের মধ্যে আসে। আর সেই সময় ওরা তো রাত্রি আর ঘুমাতেই পারে না। ন্যাচারালি এরকম একটা আনন্যাচারাল ঘটনা হলে তো কারোর ঘুম হয়ই না, পাশে একটা খচখচ তো করেই মনের মধ্যে। আর এই ছেলেগুলোরও ঠিক সেম প্রতিদিন রাত্রিবেলা যেন একটা রাত হলে একটা আতঙ্ক তৈরি হতো যে সানি কি করছে, কেন এটা করছে। সেই দিন যেহেতু ওরা বলে রেখেছিল ভদ্রলোক, সেহেতু ওরা তো সজাগ হয়ে রইল। ঠিক যথারীতি ওরকম একটু একঘুম ওদের হলেই একটা মিষ্টি গন্ধ আসে ঘরে, আর টুক করে দরজাটা আওয়াজ হয়, সানি বেরিয়ে যায়। সানি যেই বেরিয়ে যায় তার মিনিট 5-এর মধ্যেই, 2-3 মিনিটের মধ্যেই এরা দুজনও আস্তে আস্তে বেরোয়। বেরিয়ে 4টে স্টেপ নিচে নেবে। যেই দাঁড়ায় সঙ্গে সঙ্গে দেখে ওই ভদ্রলোকও বাড়ির আশেপাশেই অপেক্ষা করছিল। ভদ্রলোকও সঙ্গে সঙ্গে ওদের কাছে চলে আসে, এসে এবার ওদেরকে ইশারা করে, এরম করে ডাকে যে চলো এবার আমার সঙ্গে সঙ্গে চলো। এবার ওরাও সেই দিনে প্রথম দিনের মতো ডিস্টেন্স রেখেই কিন্তু ওরা এগোতে থাকে। ঠিক যথারীতি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা মাঠ, তার পাশে একটা বাঁক আছে, একটা টার্নিং আছে, সেখানটা গিয়ে দেখে একটা কালো কিছু একটা, সেই আগের দিনের মতো কালো একটা কিছু, একটা কোনো একটা অবয়ব তার সামনে আসে এবং তার সঙ্গে কিছু একটা কথা বলতে বলতে ও চলে যায়, সানি চলে যায়। তখনই এই ভদ্রলোক বলেন, ওটা কিন্তু একটা বোরখা পরা একটা মহিলা, তোমরা আর যাবে না। আস্তে আস্তে ওদের বলে, তোমরা এখানেই থাকো, তোমরা কিন্তু আর যাবে না, এবার বাকিটা আমি যাব, তোমরা গেলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। তখন ওরা তো ভয়ে, আর ওদের ইচ্ছাও করছে গিয়ে দেখবে কি হচ্ছে, কিন্তু ওরা যেতে পারছে না। এবারে ওরা ওইখানেই থেকে যায়। ওই ভদ্রলোক ওর পিছন পিছন যায়। গিয়ে ভদ্রলোক দেখতে পান, পরে ওদেরকে জানিয়েছিল, ভদ্রলোক দেখতে পান ওখানে ওই রাস্তার শেষে একটা পরিত্যক্ত মাজার আছে, যে মাজারটাতে আগে একজন মৌলবী থাকতেন সেখানে। আর সেই মাজারটাতে উনি থাকতেন এই কারণেই, তার মেয়ে মারা যাওয়ার পর ওখানে যে মাজার যেরকম ওই গেঁথে দেওয়া হয়, এটা কবরটা মাজার করে রেখেছিলেন এবং উনি ওখানেই থাকতেন, খাওয়া দাওয়া করতেন, রান্না করতেন, ওখানেই থাকতেন। পরবর্তীকালে ওনার মৃত্যুর পর ওই মাজারটার কাছে কিন্তু কেউ যেত না, একটা পরিত্যক্ত হয়ে থাকতো। কারণ কি, ওইখানে অনেক কিছু অস্বাভাবিক ঘটনা অনেক মানুষ, চেন্নাইয়ের ওই অঞ্চলে যারা লোক, তারা ফিল করেছেন, দেখেছেন, অনুভব করেছেন, যার জন্য আস্তে আস্তে যা হয় লোকমুখে প্রচারিত হয়, ওই মাজারটা অফ হয়ে গেছিল, কেউ যেত না। দিনের বেলা যদিও বা পাশে দিয়ে যেত, রাত্রিবেলা ওখানে কেউ যেত না। কিন্তু ওইখানটাতেই রোজ ওই মাজারটার মধ্যে ঘরে ঢুকে যেত ওই কালো অবয়ব কিছু একটা সঙ্গে, ওই সানি চলে যেত, গিয়ে দরজাটা বন্ধ করে দিত, দিয়ে তারপর সানি ওই সকাল হলে, ভোর হলে চলে আসতো। এটা নাকি রোজও করতো এটা, কিন্তু ওই অবধি তো এরা দেখতে পায়নি। যেদিনকে এই ভদ্রলোক গেলেন, ইনিও ছিলেন কিন্তু একটা মসজিদের একটা পীর স্থানীয় কোনো একটা লোক ছিলেন, যাকে এই বাই নিয়ে এসেছিল এদের কথা বলে এদের সমস্যাটা সমাধান করার জন্য। যেহেতু উনি বলেছিলেন, আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমার বডি কি পুরো বাঁধা আছে, কিন্তু তোমরা কিন্তু ওখানে যাবে না, তোমাদের ক্ষতি হলেও হতে পারে। সেই কারণে উনি ওখানে গিয়ে দেখেন যে ওই কালো যে মূর্তিটা অবয়বটা ছিল, ওটা কিন্তু একটা বোরখা পরা কেউ। ওই মাজারের কাছে এসেই ওই মাজারের দরজাটা খুলে গেল, আর সানিকে নিয়ে ওই বোরখাটা তুলে, বোরখার মুখটা তুলে সানিকে নিয়ে ধরে চলে গেল ভেতরে। এইটা দেখে তো ওনার ভীষণ স্ট্রাইক করলো। উনি বলে, আমি তো এটাই ভেবেছিলাম, নিশ্চয়ই এরকম একটা কিছু ঘটনা ঘটেছে। তারপরে উনি ওটা দেখে সেদিন চলে এসেছেন, কারণ ওখানে আর কিচ্ছু করার নেই। ওখানে বললেন, উনি যদি ওখানে যেতেন সেই সময়, তাহলে ওনারও হয়তো বাঁচা মুশকিল হয়ে যেত। উনি চলে এসছেন। এইবারে বাড়িতে এসে সেই দিনই রাত্রিবেলা ঘরে ঢুকে, যেহেতু ও ছিল না, ওর আস্তে আস্তে সেই 4টের আগে ও আসবে না, উনি এসে বাড়িতে বললেন, এবার চলো ভেতরে। ওকে কিন্তু যেভাবেই হোক কালকে সকাল বা দুপুরের মধ্যে তোমরা কলেজ যাবে না, নিয়ে 12টা বাজার আগে কিন্তু তুমি ওকে নিয়ে যাবে, যেখানে মেন যে মাজারটাতে মসজিদে এই ভদ্রলোক থাকতেন, সেখানে তুমি ওকে কোনোভাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখছি আমি কি করার সেটা আমি বলবো। তখন ওরা তো যথারীতি ওই ভদ্রলোক চলে গেছেন, ওরা নিজেদের মধ্যে গায়ে চাপাটাপা দিয়ে চুপচাপ শুয়ে আছে। ঠিক সকালবেলা যেমন হয় 4:30 3:30 বাজলেই আবার ওরা একটা সুন্দর গন্ধ বেরোতো, আর ও তখন এসে দেখা যেত ও শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা ওরা বলল, দেখ আজ আমাদের শরীরটা ভালো লাগছে না, আমরা আজকে আর কলেজ যাব না। তখন ও বলছে, কেন তোদের কি হয়েছে? বলছে, দেখ আমারও জ্বর হচ্ছে, ওরও শরীরটা ভালো না, পেটের প্রবলেম হচ্ছে, আমরা আজ কলেজ যাব না, তুইও যাস না, থাক না।
তখন ও বলছে কেন কলেজ যাবি না? বলছে না। আর সকালে ওকে কিছু বোঝাই যেত না যে ওর কিছু সমস্যা আছে বা কিছু হয়েছে, কিচ্ছু বোঝাইতো না যে ও কি করেছে না করেছে, কিচ্ছু দেখে মানুষ বুঝতেই পারতো না। এই কথা বলার পর তখন ও কি ভেবেছে, ও বলছে তাহলে থাক, তুই এখন যাবি না, তাহলে আমিও আজকে যাব না। বলছে হ্যাঁ আমি সেটাই বলছি, থাক আমরা তিনজনই আজকে আর যাবো না, ছেড়ে দে, আজকে এখানেই থাকি, দরকার হয় পরে দুপুরবেলা দেখা যাবে। এমন সময় ওরা বাইকে বলে রেখেছিল তুমি আজকে এসো না, তোমাকে দুপুরে আসতে হবে না, কারণ রান্না বান্না তোমায় করতে হবে না। তখন দুপুরবেলা, তখন ঠিক 10টা 10:30 বাজে, তখন ওরা বলছে, তখন ও বলছে কি রে আজকে তো বাই এলো না, রান্না বান্না হবে না, কি খাবো আমরা আজকে? তখন বলছে দেখ না, আমার জ্বরটা ওষুধ খেয়েছি, একটু ভালো লাগছে, চল দুপুরবেলা বাইরে বেরিয়ে কিছু খেয়ে আসি, আজকে আর রান্না বান্না আমরা আর করবো না, বাই যদি বিকেলে আসে দেখা যাবে, নাহলে রাত্রেও কিনে খেয়ে নেবো। এই কথা বলা তো ও বলেছে ঠিক আছে তাই, তাহলে চল, বেরোতে পারবি? বলছে হ্যাঁ। ও বলছে হ্যাঁ আমার পেটটা এখন ঠিক আছে, চল যাই। এই তিনজনে তখন খেতে যাবার নাম করে তখন 10টা 10:30 বাজে ওরা বেরিয়েছে, বেরিয়ে যাচ্ছে। আর ও কিন্তু ভীষণ, আমি আগেই বলেছিলাম, ও কিন্তু ভীষণ ধার্মিক টাইপের ছিল, মাজার মসজিদ কিছু দেখলেই মাথায় একটা রুমাল দিয়ে এগুলো করতো, মানে এরকম কান টান চাপা যা যা ওদের রিচুয়ালগুলো করতো। কিন্তু যখন এই দিনকে ওকে নিয়ে গেল ওরা ওরা এই খাবার দোকানের নাম করে, ওরা কিন্তু খাবার দোকানে না গিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে ওই মাজারে নিয়ে গেছে, মাজারের সামনেটা। যেই মাজারের সামনেটা নিয়ে গেছে, ও তখন বলছে এখানে এলি কেন, এটা এই খাবার দোকান নাকি, খাবার দোকানে চল। তোমরা বলছে দাঁড়া না, এসছি যখন চল একটুখানি মাজারে একটুখানি দেখা ঠাকুরে করে, মানে তোদের তো, তুই তো সবসময় মাথায় রুমাল বাঁধিস, বাদ বেড়ে চল একটুখানি, কি আছে, তারপর খাবার দোকানে যাবো, এই তো রাস্তা দিয়ে তো যাচ্ছি, না আমি এখানে ঢুকবো না। পুরো বলছে যে মানুষটা এরকম করতো, মানে ধার্মিক মুসলিম ছিল, ওই বাচ্চা বয়সে তো অনেকের হয়, আমাদের যেমন হিন্দুদের হয় ওদের মধ্যেও হয়, সে কিনা মাজারে পা দিতে চাইছে না, দরজার সামনে মাজারটা দেখে চিৎকার করছে। তখন ওরা অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে দরজা অব্দি নিয়ে গেছে। দরজা অব্দি নিয়ে যেতেই ওই যে ভদ্রলোক, যিনি আগের দিন এসেছিলেন পেড টাইপের ভদ্রলোক, উনি নেমে এসছেন, এসে বলছেন এসো না এসো না, ভেতরে এসো তোমরা, এখানে কেন? ও তখন বলছে, এমন ভাবে তাকিয়েছে যা চোখ দিয়ে ওর আগুন বেরোচ্ছে। তখন প্রচন্ড পরিমাণে রেগে গেছে, রেগে গিয়ে বলছে আমি কিন্তু সবাইকে আজকে সব ধ্বংস করে দেবো, সবাইকে আমি মেরে ছিন্ন ভিন্ন করে দেবো, তোরা চল এখান থেকে। তখন ওরা জোর করে, এরা দুজন ওকে ঠেলে চেপে ধরে মাজারে ঢুকিয়ে দিয়েছে। বলছে ওর গায়ে কোনো অসুরের শক্তি, ও তখন কিছুতেই আমাদেরকে, মানে সানির গায়ে এত শক্তি, বলছে আমাদেরকে পারলে ওখানে ছিঁড়ে ফেলে দেয় আমাদেরকে, কিন্তু আমরা ঠেলে গুতিয়ে ওকে ধরে দরজাটা বন্ধ করে দিয়েছি। আর দমদম করে দরজায় লাথি মারছে, দরজাটা খোলা আমি বেরোবো। তখন ভেতরে ওই সানি রয়েছে, আর ওই পীর বাবা রয়েছে, আর আরেকজন ভদ্রলোক রয়েছে ওনাদেরই মানে মসজিদের ভদ্রলোক, আর এরা দুজন রয়েছে, এই 5 জন ছাড়া আর কেউ ছিল না। তখন পীর বাবা প্রথমেই ওই হাতে, যে ভদ্রলোক গেছিলেন তিনি হাতে একটা সরু, বলছে একটা মানে এর মানে রূপোর একটা ডান্ডি মতো, তার মধ্যে কি থাকে জানি না, ফাঁকা, মুখটা ফাঁকা, হাতে একটা ডান্ডি মতো নিয়েছে, আর হচ্ছে একটা ওই জায়গাটা ধুনোর মতো জ্বলছে, আর তার উপরে একটা মানে টপ যেরকম হয় না, একটা চেন দিয়ে টাঙানো, আর তার তলে একটা ধুনোর একটা পট রয়েছে, আর সেটাকে চেন দিয়ে ঝোলানো, তার মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওর মধ্যে কিছু গন্ধ জাতীয় কিছু দেওয়া আছে, তাতে ধোঁয়া বেরোচ্ছে, আর হাতে একটা ওরকম ডান্ডা রয়েছে রূপোর, তার মাঝখানে ফাঁকা ফুটো রয়েছে, তার মধ্যে সরু একটা এরকম রূপোর ডান্ডা নিয়ে এসে 2 হাতে ওর পাশে দাঁড়িয়েছে সানির সামনে। দাঁড়িয়ে প্রথমেই কথা, ওর গায়ে ওই রূপোর ডান্ডাটাকে এরম করেছে নাকি, একটা কিছুটা জল গায়ে পড়েছে, পড়তেই বলছে সানি কয়েক ফোঁটা জল পড়েছে, আর সানি মানে মাটি থেকে লাফিয়ে উঠে, মানে প্রায় বলছে 1.5 ফুট মতো লাফিয়ে উঠে চিৎকার করছে, ওরে বাবারে মারে বাবারে মানে চিৎকার করছে। ওরা না ভয় পেয়ে গেছে। ওর মানে ও ভদ্রমহিলা বলছেন, ওর ছেলে বলছে কি হলো, ও তো দিয়েছে 2 ফোঁটা জল, এতে ও লাফালো কেন এরকম? চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। উনি তখন বলছে দাঁড়া, তোকে ধরেছি তো ছাড়ার জন্য নয়, একটু দাঁড়া, তুই কেন এসেছিস, তুই কে আগে বল। চুপ, তুমি আমাকে ছেড়ে দাও, বলছে আমি সব ধ্বংস করবো। তুই ধ্বংস কর, যা কর আগে বল। বলে বাহাতের ওই যে এরকম একটা যে পট থেকে ধুনোর মতো একটা কিছু ধোঁয়া বেরোচ্ছিল, সেই জিনিসটা ওর মুখের কাছে নিয়ে গেছে। আর ওই যে ধোঁয়ার গন্ধটা উঠেছে, ওঠা মাত্রই ও বলছে যেন মাথা ঘুরলে মানুষ যেরকম করে সেরকম মানে পাক খেয়ে উঠে বলছে ওখানে বসে পড়েছে। বলছে এবার বলবি?
নাকি আর কিছু আমি করব। তখন চিৎকার নাকি করছে আর বলছে, কথা বলছে সানি, কিন্তু মুখের শব্দটা বেরোচ্ছে কোনো মহিলার শব্দ। তখন বলছে হিন্দিতে মহিলাটা বলছে যে মানে ওকে ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করছে, আমাকে ছোড় দো বলছে। তখন তখন উনি বলছেন, তোকে ছাড়বো কি, তুই এসছিস কেন আগে বল, তারপর তো ছাড়ার কথা। তখন ও বলছে ও কেন ওই আমার মানে হিন্দিতেই বলছে যে ওই মাজারেও কেন যেত আমার ওখানে, কেন 2 দিনও গেছে। আমি কিন্তু ওখানে কারোর আশা সহ্য করতে পারি না। ওখানে যায়, শুধু যায় না, ও সুন্দর সেজে গুজে গন্ধ সেন্ট মেখে ওখানে যায়। আমি ওকে দেখে আকৃষ্ট হয়েছিলাম। ওখানেও কেন গেছিল? ও না গেলে আমি ওর কাছে আসতাম না, আমি তো ওর কাছে আসিনি। তখন উনি বলেছে, মানে ওই পীর বলছে যে ঠিক আছে, ও যায়, ও তো জানতো না ওখানে কি আছে না আছে। ও ধার্মিক, তাই জন্য সব জায়গায় যায়, মন্দির মানে মসজিদ মাজারেও যায়। ও ভেবেছিল ওটা একটা মাজার, ও তো জানে না ওখানে কি আছে না আছে। ও নতুন এখানে পড়তেছে, তুই কেন ওর কাছে ধরেছিস? বলছে আমার ওকে ভালো লাগে, আমি ওকে ভালোবাসি। তখন বলছে তুই ওকে মানে ওকে ও ভালোবাসে, ও যদি প্রেয়ার করিস তাহলে তুই ওকে মানে তুই যদি ওকে ভালোবাসিসই তাহলে তুই ওকে জীবনটা কেন ধ্বংস করছিস? তুই তো জানিস তুই বেশি দিন থাকলে ও তো বাঁচবে না, কারণ তোর মানে অশরীরী শরীরে আত্মা যদি কোনো শরীরের ওপর ভর করে, সে শরীর কিন্তু বেশি দিন বাঁচে না। অর্থাৎ তুই যদি ভালোবাসিস তাহলে তাকে তুই কি মারতে চাস? বলছে হ্যাঁ, ও মরে গেলে তাহলে তো আমরা দুজন আবার এক হতে পারবো, অর্থাৎ ও মরে গেলে আমার কোনো অসুবিধা হবে না, সেটাই তো আমি চাই। তখন বলছে তুই কি যাবি না বলে আবার ওই যে সরুর যে একটা ডান্ডার মধ্যে যে জলটা ছিল ও আবার এরকম মেরেছে। আর ও যখন বসেছিল তখন ওই ধুনোটা নিয়ে গিয়ে ওর মাথার উপরে রেখেছে, ওই যে গরম জিনিসটা যে চেনের মধ্যে বাঁধা এরকম মাথার উপরে রেখেছে। ও তখন লাফ দিয়ে উঠে বাপরে মারে বলে ঠিক আছে আমি চলে, ও বলছে ছোড় দো মুঝে বলে চিৎকার চেঁচামেচি করেছে, বলেছে আমি চলে যাব। তখন বলছে চলে যাবি? ঠিক চলে যাবি? বলছে হ্যাঁ চলে যাব। আর কোনোদিন আসবি না? বলছে না, আমি আর কোনোদিন আসবো না, কিন্তু ও যেন আমার ওখানে আর কোনোদিন না যায়। তখন বলে তুই চলে যাবি, আমি কি করে বুঝবো? বলছে চলে যাব, তো আমি চলে যাব যখনই তুমি বুঝতে পারবে তোমার এই মাজারের পশ্চিম দিকের জানলাটা খুলে যাবে। বলছে আশ্চর্য রকমের ওরা 4 জনের বেশি, 5 জন ছিল, ওরা ওই 2 জন, এরা 2 জন আর ওই সানি। বলছে এই 5 জনের বাইরে আর কেউ ছিল না। হঠাৎ করে মিনিট 5 মধ্যে বলছে ঘরের মধ্যে যেন মনে হলো একটা মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে, কোনোটা ওই ধুনো ঝাঁঝের যে গন্ধগুলো ছিল সেই গন্ধটা চলে গিয়ে একটা সেই যে গন্ধটা রাত্রে ওরা পেত, সেই মিষ্টি গন্ধটা সারা ঘর ঘুরে জানালাটা যেন ফট করে খুলে গেল। হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, জানালাটা খুলে গেল। বাইরে থেকে এমন এক ঝাপটা এলো, ওর জানলাটা খুলে গেল, আর ওই মিষ্টি গন্ধটা সারা ঘর ভরিয়ে দিয়ে মনে হলো যেন বেরিয়ে গেল, একটা হাওয়া বেরিয়ে গেল ঘর থেকে। বলছে ওরা প্রেজেন্ট ওই ঘরে। আর তখন ওই সানি পুরো মাথা ঘুরে পড়ে গেল অজ্ঞান হয়ে। তারপর সানিকে জল দিয়ে সুস্থ করে, গরম দুধ খাইয়ে সুস্থ করে, ওই মানে যিনি ওই মাজার মানে এতে মসজিদেই পীরই আর ওই একজন ভদ্রলোক ছিলেন, তিনি সব ঠিকঠাক করলেন। করার পরও জ্ঞান এলো। এসে তখন আশ্চর্য রকমের, যে সানি বলছে ঢুকতে চাইছিল না, ওর জ্ঞানটা এসেই ও দেখলো কোথায় আছে, ওই মসজিদে আছে। ওই যে মানে মৌলবী মানে পীর সাহেবকে দেখে, আরেকজনকে দেখে ওর সঙ্গে সঙ্গে ওর একটা রুমাল নিয়ে মাথায় দিয়ে সঙ্গে সঙ্গে যেমন করে ওদের প্রণাম করে, যে ওদের যে সিস্টেম, সেইভাবে গড় হয়ে প্রণাম করে, মানে যেরকম ওরা মানে নামাজটা পড়ে ওইভাবে ওই মাজারে নামাজ পড়া শুরু করলো, যে নাকি ঢুকতে চাইছিল না। সঙ্গে সঙ্গে এরা ইশারা করে উনি বললেন বুঝলে, ওর পরিবর্তনটা তুমি বুঝে নিলে তো, আর তাহলে আমাকে বলতে হবে না যে অসুস্থ হয়েছে কি নেই। আজ রাত্রি থেকে তুমি দেখবে যেটা হয় কি না। আর 2টো জিনিস বলে দিচ্ছি, ওকে একটা জিনিস দিয়েছে, এইটা ওকে কিন্তু এখন আপাতত 1 মাস ওকে সকালবেলা আর রাত্রিবেলা শোয়ার আগে ওকে এটা খেতে বলবে। একটা জিনিস ওনাকে দিয়েছিল, ওকে খেতে বলবে। আর তোমাদের বালিশের নিচে 3জনেরই, মানে তোমরা তো 2জন আছোই প্লাস ওরও, 3জনের বালিশের নিচে একটা জিনিস উনি দিয়েছিলেন কাগজে মুড়ে, সেটা রেখে দেবে। আর ওকে বলবে, ও যেহেতু ওর শরীরে একটা ওই মানে জিনটা এসে ভর করেছিল, সেই জন্য ওর শরীরে একটা তাবিজ থাকবে, সেই তাবিজটাও খুলবে না। এটা কিন্তু যতদিন ও চেন্নাই থাকবে ততদিন কিন্তু খুলবে না। তারপর যখন ও এই শহর ছেড়ে চলে যাবে, তারপরে যদি খোলে কোনো অসুবিধা হবে না। সেটা ওকে বলে দেওয়া হলো। এবং ও তখন বললো কেন, আমার কি হয়েছিল যে আমাকে এইসব করলেন, বা আমি এখানে এরকম এলাম কেন, কিভাবে এসছি আমি, কি হয়েছিল আমার?
তখন ওকে বললো, না কিছুই তোমার হয়নি, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার শরীরটা খারাপ ছিল বলে তোমাকে এখানে নিয়ে এসেছিল ওরা। তবে একটা কথা তোমাকে বলছি, তুমি আর কখনো ভুলেও ওই যে পরিত্যক্ত যে মাজারটা তুমি গেছিলে কোনোদিন? ও বললো, হ্যাঁ আমি যেতাম, আমি কিন্তু এখানে যখনই সময় পাই আমি সব মসজিদগুলো মাজার আমি ঘুরে বেড়াই, আমি গেছিলাম ওখানে। কিন্তু একটা কথা আমি বলতে পারি, ওই মাজারে কিন্তু আমি গিয়ে আমার এত ভালো লাগতো, আমি কেন জানি না, আমার একটা মোহ এসে গেছিল, আমার ইচ্ছা করতো রোজ যেতে। তুমি কি রাত্রিও যেতে মাজারটাতে? বলছে, না তো, রাতে তো আমি কোনোদিন যাইনি, যা গেছি আমি দিনের দিনে গেছি, কোনোদিন দুপুরবেলা গেছি, কিন্তু আমি রাত্রে কিন্তু কোনোদিন মাজারে যাইনি। বলছে, ভোরবেলা বা মাঝরাতে কোনোদিন মাজারে গেছিলে? বলছে, না তো, ওখানে আমি কোনোদিন যাইনি। মানে ব্যাপারটা ও জানতোই না যে প্রতি রাতে ওকে ওই জিনটা একটা অ্যাট্রাক্ট করতো। ওই রাত্রি 12টা হলে একটা মিষ্টি গন্ধটা এলেই ও বুঝতে পারতো যে ওই জিনটা এসে গেছে, এবং ওকে ওর ওই টানে, জিনের টানে কিন্তু ও চলে যেত। আর ওই জিনের টানে যেত, কিন্তু তখন বুঝতো না, ওকে তখন আর এই জগতের মানুষ থাকতো না, তখন ওর সঙ্গে কিন্তু ও ওইখানে ওই দরজাটা ওই মাজারে খুলে যেত, আর ওই যে বোরখা পরে ওকে নিয়ে যেত, নিজের বোরখাটা খুলে ওর সঙ্গে কিন্তু ওই টাইমটুকু কাটাতো, কাটিয়ে আবার ভোর হলে চলে আসতো। এবার যখন ও শুয়ে পড়তো ওর বিছানায় আবার, তখন কিন্তু আবার এই জগতের মানুষ হয়ে যেত, তখন কিন্তু জিনের কোনো অস্তিত্ব থাকতো না ওর উপরে। কিন্তু এইভাবে বেশি দিন চললে কিন্তু একটা মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর পথে চলে যেতে পারে, এটা উনি জানিয়েছিলেন। যাই হোক, আস্তে আস্তে এই যা যা করার কথা বলে ওকে বাড়ি পাঠিয়ে দেয়, ওদেরকে বাড়ি পাঠিয়ে তারপর যা যা করণীয় বলেছিল ওরা করেছিল। তারপরে এই যিনি আমার ঘটনাটা বলেছেন তিনি বললেন যে এই ঘটনাটা জানতে পারার পর আমি আমার ছেলেকে কিন্তু ওইখানে আর থাকতে দিইনি। ওরা দুজনে, মানে ওই সানি আর ওর বন্ধু ওখানেই ছিল, কিন্তু আমি ওইখান থেকে আমার ছেলেকে সরিয়ে এনে অন্য একটা হোস্টেলে মানে রেখে দিয়েছিলাম, যেটা নাকি ওখান থেকে অনেকটা দূর হতো, ওকে গাড়ি করে যেতে হতো অনেকটা, প্রায় 1.5-2 ঘন্টা দেরি মানে করে জার্নি করে, ওকে গাড়িতে জার্নি করে কলেজ যেতে হতো, তবুও ওইখান থেকে আমি সরিয়ে দিয়েছিলাম। তার পরবর্তীকালে ও কলেজে ওর বন্ধু আসতো বা ও আসতো, সানি আসতো, কিন্তু সানির আর কোনো ঘটনা ঘটেছে বলে ও কিন্তু শোনেনি। কিন্তু এই যে জিনের ঘটনাটা অদ্ভুত আমার লেগেছিল আমার কাছে, যে একটা মানে সুস্থ সবল মানুষকে যে জিন ধরতে পারে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি এই ঘটনাটাই পেয়েছি। আচ্ছা, আপনাদের কেমন লাগলো? দিদি আপনার গল্প শুনলে ভালো, দিদি কি আপনাদের গল্প শুনলে ভালো হয়ে যায়? আচ্ছা, কি ভালো হয়, ভালো লাগে আর কি। যাই হোক, হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগার জন্যই নূপুর ম্যাডাম দেখছেন আপনি, আমি তো আপনাদের ভালো লাগার জন্যই এত কষ্ট করে এত বকবক করে ঘটনাগুলো বলি, তাই না? আপনাদের দেওয়া ঘটনা আপনাদের বলি। যাই হোক, 11টা বাজলো। আচ্ছা, আজকে আমি ছোট্ট করে, পাপিয়া ম্যাডাম এসেছেন, এখন রয়েছেন, পাপিয়া ম্যাডামের ছোট্ট একটা ঘটনা যেহেতু আছে বলে আমি লাস্ট বলছি, সেটা এই ঘটনাগুলো বড় ছিল বলে আমি আগেই বললাম। পাপিয়া ম্যাডাম আপনি আছেন, আমি দেখে নিয়েছি, বলছি। পাপিয়া ম্যাডামের মামাতো ভাই, তিনি, ম্যাডাম আপনার ঘটনাটা বলছি, আপনি শুনুন। পাপিয়া ম্যাডামের মামাতো ভাই মানে একটা বিয়ে বাড়ির জন্য পারপাসে উনি গেছিলেন দীঘার কাছাকাছি কোনো একটা অঞ্চলে, তার বন্ধুর কোনো আত্মীয়র বিয়েতে উনি গেছিলেন। এবং যেহেতু গ্রামের বাড়ি, সেখানে থাকার জায়গার একটু অসুবিধা আছে বলে ওনার মামাতো, পাপিয়া ম্যাডামের মামাতো ভাই আর তার মানে বন্ধু আর কি, কাছাকাছি একটা হোটেলে রাত্রি বা 2-3 রাত থাকবে ওখানে বলে, মানে বিয়ে বউ ভাত এসব কাটিয়ে আসবে, তার জন্য একটা হোটেলে ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই হোটেলের নামটা ম্যাডাম আমাকে বলেছেন, আমি বলতে চাইছি না একটাই কারণে, হোটেলটা খুব বেশ, নামটা তো সুন্দরই মনে হলো, যদিও আমি চিনি না। দীঘার খুব কাছাকাছি, একদম দীঘার অত সমুদ্র সৈকতে নয়, কিন্তু দীঘার খুব কাছাকাছি হোটেলটা। কিন্তু হোটেলটা হয়তো নামটা বললে অনেকে ভবিষ্যতে হয়তো নাও যেতে পারেন, ভালো হবে, তারা বেঁচে যাবেন, কিন্তু তবুও আমি এরকম ওপেন ফোরামে বলা যায় না বলে আমি বলছি না। যাই হোক, সেই হোটেলটাতে ওরা ভাড়া নেয় 3 দিনের জন্য, ওই বাড়িটা ভাড়া নেয়, একটা ঘর ভাড়া নেয়। ওনার মামাতো ভাই আর ওই বন্ধু ওখানে থাকলেন। প্রথম রাত্রে ওনারা যখন ছিলেন, হঠাৎ মাঝরাত্রে ওনার বন্ধু পাশে দুটো খাট ছিল, একটা ঘরেই 2 সিঙ্গেল বেড ওই হোটেলটাতে। ওনার বন্ধু প্রথমে অনুভব করেন যে ওনার পাশে একটা কেউ শুয়ে আছে। উনি তো পাশ ফিরেই দেখছেন একটা কেউ পাশে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি তো ভীষণ ভয় পেয়ে যান, পেয়ে উনি ইশারায় পাশের বেডে ওনার ওই মানে পাপিয়া ম্যাডামের মামাতো ভাইকে ডাকার চেষ্টা করেন ইশারায়, যে দেখ তো কে শুয়ে আছে এখানে, দরজা তো ভেতর দিকে বন্ধ করে দিয়েছি। কিন্তু দেখেন যে উনি ঘুমাচ্ছেন। খানিক বাদে আবার পাপিয়া ম্যাডামের মানে যে মামাতো ভাই, তার ঘুম ভাঙে, সে পাশ ফিরে দেখে তার পাশেও একজন শুয়ে আছে। কি অদ্ভুত ব্যাপারটা দেখুন। এবার ওনারা দুজনে
কেউ কিন্তু কথা বলে আরেকজনকে বলতে পারছে না, কারণ দুজন তাকে, একজন ঘুমিয়ে পড়ছেন, আরেকজন দেখছেন তার পাশেও একজন। সকালে ঘুম থেকে কোনো মতে ঘুমটা ভেঙেছে, উঠে দুজন দুজনকে বলেছে। তখন এরা বলছে কি ব্যাপার হলো, জানিস এরকম আমার পাশে একজন শুয়েছিল রাত্রিবেলা। ও বলছে আমিও দেখেছি পাশ ফিরে আমার পাশে একজন শুয়েছিল, ব্যাপারটা কি হলো একটু বলবি, ঘটনাটা বুঝতে পারছি না। বলছে আমি তো ব্যাকগ্রাউন্ড হলাম, তুই দেখি না তুই শুয়ে আছিস। ও বলছে আমিও তাই ভেবেছি, যা হয় আর কি। ওরা না খুব ভয় পেয়ে গেল, কি আর যাকে যা হওয়ার হয়েছে, চল বিয়ে বাড়িতে চলে যাই, দেখা যাবে বলে ওরা কি করেছে, ওদের জামা কাপড় কিছু কাচাকুচি ছিল রাত্রিবেলা, সেই জামা কাপড় কিছু কেচে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ঘরে মেলে দিয়ে দরজা বাইরে থেকে একদম বন্ধ বন্ধ করে দিয়ে নিজের তালা চাবি নিজেরা নিয়ে একদম তারা বিয়ে বাড়ি চলে গেছে। বিয়ে বাড়ি দিনের দেবারে কেটে গেছে যখন রাত্রিবেলা বাড়ি আসছে, মানে হোটেলে রাত্রে শোয়ার জন্য এসছে, অনেক রাত্রি হয়ে গেছে এসছে, দরজার চাবিটা খুলে দেখছে ঘরের মধ্যে জামা কাপড় মেলেছিল, সেই জামা কাপড়গুলো টোটালি লন্ডভন্ড, কোনোটা ফেলা, কোনোটা ছেঁড়া, কোনোটা নেই, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। ওনারা খুলে দেখছে কি ব্যাপার, আমাদের কাছে তালা, মানে যে চাবি, আমাদের লকটা হচ্ছে আমাদের কাছে চাবি, এবং সেই মানে লক মানে তালাই, মানে আর নিজেদের তালাই ওনারা দিয়ে গেছে, যাতে সেই তালার কোনো ডুপ্লিকেট কোনো ব্যবস্থা না থাকে বলে আমরা দিয়ে গেছি, কারো কাছে চাবি নেই, কি করে এটা ঘটনাটা ঘটলো। ওনারা কেমনটা অস্বাভাবিক লাগলো। যাই হোক, আবার সব খুঁজে পেতে নিয়ে গুছিয়ে টুছিয়ে রাখলে, কয়েকটা পেলেই নি না, নিয়ে শুয়ে পড়েছে রাত্রিবেলা। শুয়ে পড়ে দেখছে সেদিনকে রাত্রিবেলাও হঠাৎ ঘুমটা ভেঙে একজন দেখছে যে ঘরের মধ্যে কেউ পায়চারি করছে। কি অদ্ভুত ব্যাপার। সঙ্গে সঙ্গে সে পাশের জনকেও, মানে ওনার মামাতো ভাই পাশের জনকেও ডেকেছে, শিগগিরই ওঠ বলে। তিনিও দেখছেন, দুজনে পরিষ্কার দেখতে পাচ্ছে ঘরের মধ্যে কেউ পায়চারি করছে, আর কখনো শুনছে কেউ হেঁটে বেড়াচ্ছে, কোনো মহিলার পায়ের মানে নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কখনো মানে কেউ একটা আশেপাশে যে বিচরণ করছে উনি বুঝতে পারছেন, একদম ছায়া ঘুরে বেড়াচ্ছে। ওনারা বলছে একই তো রাত্রি করে ফিরেছে, অত রাত্রি ফিরে, তখন কত রাত্রি হবে জানে না, বলছে ওনারা ভোরের অপেক্ষা করছে, একটু আলো ফুটলে হয়। দুজনে ঘরের লাইট জ্বালিয়ে বসে আছে, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। বলছি যে কি মানে অসহনীয় অবস্থার মধ্যে ওরা, আমার ভাই মামাতো ভাইরা পড়েছিল, ভাবা যায় না। দুজনে মিলে কোনো মতে ভোরটা হতে পেরেছে কিনা সন্দেহ, লাইট বাইরে আলোটা ফুটেছে, ওরা তো ওদের মালপত্র নিয়ে দৌড় ঘর থেকে, ওই ঘরে আর নেই, সোজা একদম রিসেপশনে এসে বলেছে যে কি ব্যাপার, আমাদের কালকে এই ধরনের ঘটনা ঘটেছে, রাত্রে এসে এই ধরনের দেখেছি আমরা জামা কাপড়, আজকে সারা রাত্রি আমরা ঘুমোতে পারিনি, এরকম ব্যাপার কি হয়েছে। আর সবার আগে হচ্ছে আমরা তো থাকবোই না, আমরা যে আরো একটা দিন বুকিং ছিল ওদের, 3 দিনের যে বুকিং নিয়েছিল, আমরা এখানে থাকবোই না, আমরা চলে যাচ্ছি। আর ঘটনাটা কি হয়েছে বলুন। তখন সকালে যে অত ভোরবেলা, তখন তো রিসেপশনে যারা থাকে তারা ছিল না, একজন যে মানে কেয়ারটেকার দারোয়ান টাইপের যে ছিল, সে বলেছে আপনাদের একটা ঘটনা বলি, ওই ঘরটা সচরাচর কেউ নেয় না, কোনো কারণে সেই দিন অন্য রুমগুলো ভর্তি ছিল বলে আপনাদের হয়তো ওই রুমটা দেওয়া হয়েছিল। যারা জানে এখানকার বা আশেপাশের লোক, তারা ওই ঘরটাতে সবাইকে বলে দেয় কেউ নিও না। আপনারা জানেন না বলে আপনারা মানে নেমন্তন্ন বাড়িতে এসেছিলেন বলে আপনারা নিয়েছিলেন। ওই ঘরে একটা সময় কি আর বেশ কিছুদিন আগে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসে ভাড়া নিয়েছিলেন। ওই রাত্রে ওই ভদ্রলোকটি ইচ্ছাকৃতভাবে মানে কোনো একটা মানে কনস্পিরেসি করেই আর কি ভদ্রমহিলাকে খুন করেন। খুন করে তিনি তার যাবতীয় টাকা পয়সা গয়না গাটি নিয়ে পালিয়ে যান, এবং পালাতে গিয়ে রাস্তাতে স্ট্রিট অ্যাক্সিডেন্টে সেই দিনই স্পট ডেড হয়ে যান, ওই দীঘাতেই মারা যান। মারা যাওয়ার ফলে কি হয়, মানে দুটো বডি ওই হোটেল রুম থেকে দুটো বডি বার করে তাদের নিজেদের লোক শনাক্ত করে নিয়ে যায়। তারা হাজব্যান্ড ওয়াইফ থাকলেও কিন্তু এরকম ঘটনাটা ঘটেছিল। পরে হয়তো ডিভোর্সের দিকে যেত বা কিছু একটা ঘটনা ছিল, ভুলিয়ে টুলিয়ে তাকে নিয়ে এসেছিল, এসে তাকে খুন করে তার গয়নাগাটিগুলোকে নিয়ে হাফিস করার চেষ্টা করেছিল টাকা পয়সা নিয়ে, কিন্তু পরবর্তীকালে ধরা পড়লেও পড়তে পারতো, কিন্তু তার আগেই তার অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। দুটো জমর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জোড়া ওই দিন বডি ওই ঘর থেকে বেরোয়। তারপর থেকে ওই রুমে কখনোই
মানে কারা কেউ যদি থাকতো রাত্রিবেলা তারা থাকতে পারতো না। এবং এইভাবে দুটো বেডে কেউ না কেউ দুজনেই পাশাপাশি এরকম লোক দেখতো এবং তারা বিরক্ত করতো, তারা থাকতে দিত না এই ঘরে, কাউকে থাকতে দিত না। সেই কারণে এনারাও সাধারণত এই ঘরটা কাউকে দেয় না। কিন্তু একান্ত যদি অসুবিধায় পড়ে, মানে এরাও সেই রাত্রিবেলা হয়ে গেছিলো বলেই বাধ্য হয়ে বলেছিল আমাকে একটা ঘর দিন, তাই তারা এই ঘরটাতে বাধ্য হয়েছিল। এরাও শখ করে যে দিয়েছে তা পয়সার জন্য তাও বলা যায় না, তাই এরাও বাধ্য হয়ে নিয়েছিল বা ওরাও বাধ্য হয়ে দিয়েছিল, ওদের পেরাপিড়িতেই দিয়েছিল আর কি। যাই হোক, বলছিল আপনারা আমি যখন জানতে পেরেছিলাম পরের দিন ওই ঘরটা বুকিং আছে, হয়েছে, কেউ এসছে, আপনারা তো তখন চলে গেছেন, তালা বন্ধ, কিন্তু আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হবে। যাই হোক, সেটাই হলো। আপনারা আর ভুলেও কখনো এই ঘরে আসবেন না, এই ঘরে মানে যদি আসেনও এই ঘরে কখনো থাকবেন না। তারপর থেকে ওনারা তো বলেই দিয়েছেন বাড়িতে গিয়ে যে এই হোটেলে যারা যারা আমাকে পাপিয়া ম্যাডামও বলেছেন ওই হোটেলে যেন কেউ কখনো যেও না। হোটেলের নামটা আমাকে যদি পার্সোনালি কেউ বলেন তাকে আমি বলে দেবো, কিন্তু আমি ওপেনলি এখন কথাটা বলবো না। পাপিয়া ম্যাডাম আপনি হয়তো আছেন এখন, আপনি এতক্ষণ ছিলেন আমি দেখেছি। যাই হোক, আমি কি ঠিকঠাক বললাম কিনা দেখুন। তাহলে এই ধরনের একটা হোটেলের অদ্ভুত ঘটনাও পাপিয়া ম্যাডাম আমাকে জানালেন। এবং তারপরেও পাপিয়া ম্যাডামও একটা হোটেলে গেছিলেন, কিন্তু সেখানেও এই ধরনের ঘটনা, তার হোটেলের নামটা আমাকে বলেছেন। উনি আমায় কেন বলেছেন, দীঘার অনেক হোটেল নাকি 100 মানে রুমের হোটেলগুলোতে আছে, সেই রুমগুলোকে একটু অ্যাভয়েড করার জন্য। যাই হোক, সেটা আমাকে পার্সোনালি বললে আমি বলবো, কিন্তু আমি ওপেনলি বলছি না। আচ্ছা, আজকে অনেকগুলো ঘটনা বললাম, অনেকটা সময় আমি বললাম। আমি 9:30 আজকে স্টার্ট করেছিলাম, 11টা 8 বাজে। আজকে অনেক ঘটনা বলে ফেললাম। যাই হোক, কেমন লাগলো আপনাদের? নূপুর দাস বলছেন ভয়ঙ্কর লাগলো। আচ্ছা, সর্বাণী মিত্র বলছেন খুব সাংঘাতিক। নূপুর দাস বলছেন অনেক হোটেলেই এইরকম ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ, আমি জানি হোটেলে হয়ে থাকে। তা পাপিয়া ম্যাডামের সঙ্গেও একটা ঘটনা ঘটেছিল, প্লাস ওনার মামাতো ভাইয়ের সঙ্গেও ঘটেছে বলে উনি আমাকে বলেছেন। হোটেলগুলোর নামও বলেছেন, কিন্তু আমি বললাম না। যদি আপনারা জানতে ইচ্ছা করেন আমাকে পার্সোনালি বলবেন, আমি জানিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে আর বলবো না। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমি জানতে চাইবো। আপনারা লিখবেন, আপনারা জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে, আমি ভালো বলতে পারি, শুনে ভালো লাগে, তাহলে আমারও ভালো লাগবে। আর যেমন প্রতিবারের মতো বলি, যারা আমাকে ঘটনা দিচ্ছেন একটু ওয়েট করবেন, ঘটনাগুলো বলবো। আর যারা ঘটনা দিতে চান তারা আমার মেসেঞ্জারে মেসেজ করুন, করে আমাকে জানাবেন। আমি তাহলে তাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দেব। আর তাহলে পরে সেই ফোন নাম্বারে আপনারা আমাকে ভয়েস মেসেজ করতে পারেন বা ফোন করে জানাতে পারেন আপনাদের ঘটনা, আমি অবশ্যই বলবো। আচ্ছা, খুব ভালো লাগলো বলেছেন সর্বাণী মিত্র, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা না, প্রসেনজিৎ মাইতি বলছে আরেকটা না, আরেকটা নয় প্রসেনজিৎ বাবু, কারণ এখন অলরেডি 11টা 10 বাজে। হ্যাঁ, এখন আর বলবো না, আর বললে পরে আমাকে বাকি লোকরা খুব চেঁচামেচি করবে। কারণ আজকে রাত্রে শীতকাল, এখন সবাই ঘুমোতে যাবে, লোকের এখন ডিনার করার টাইম হয়ে গেছে, অলরেডি ডিনার হয়েও গেছে অনেকে। আজকে আর না, আবার নেক্সট লাইভে এসে আমি বলবো, ঠিক আছে? এইটুকু ধৈর্য ধরে থাকুন, আমি ঘটনা আরো বলবো, আর আপনারা আমাকে ঘটনা পাঠাতে থাকুন এইভাবে, ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই। আর কার কিরকম লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী লাইভে আবার আশা করি আপনারা সবাই আমার সঙ্গে এইভাবে জয়েন করবেন, ঠিক আছে? টাটা।